আসসালামু আলাইকুম। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির বিশেষ গবেষণা ব্রডকাস্ট থার্সডে রিসার্চ নাইট 0.1 এপিসোড 0.5 আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। গবেষণার আলোয় জ্ঞানের দিগন্ত খুলি, চিন্তার ভাবনায় করে স্বপ্নরা দুলে চলে। মেট্রোপলিটন দ্বীপজালে নতুন সম্ভাবনায় সত্য আর বিজ্ঞানের জয়গান ওঠে প্রাণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই গবেষণা ব্রডকাস্টের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ জাগানো, জ্ঞান চর্চাকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া এবং একাডেমিক আলোচনার পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলা। ইতিমধ্যে আমরা সফলভাবে 4টি এপিসোড সম্পন্ন করেছি। প্রতিটি পর্বেই আমরা পেয়েছি নতুন নতুন দৃষ্টিভঙ্গি, চিন্তার খোরাক এবং গবেষণার প্রতি নতুন অনুপ্রেরণা। আজকের এই আড্ডামুখর একাডেমিক আসরে আমাদের সাথে রয়েছেন একজন সম্মানিত অতিথি। তিনি শুধু তার কর্মক্ষেত্র নয়, গবেষণা ও জ্ঞান চর্চার ক্ষেত্রেও রেখে চলেছেন অনন্য দৃষ্টান্ত। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি এবং প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, এবং আমি শহীদুর রহমান শাকিব, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আমরা সত্যি আনন্দিত যে আজ স্যারকে আমাদের মাঝে উপস্থিত পেয়েছি। আলোচনার শুরুতেই স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি কেমন আছেন? সালামু আলাইকুম শহীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং আমি এও আশা করছি আপনিও ভালো আছেন শহীদ। জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। স্যার, আলোচনার শুরুতেই আমি আপনাকে একটি প্রশ্ন পর্বের মাধ্যমে, যেহেতু আমাদের এই লাইভ সেশনটি, তাই আমরা প্রশ্ন পর্বেই চলে যাচ্ছি। যে যেহেতু আমাদের আজকের রিসার্চের যে বিষয়টি হচ্ছে যে প্রি প্ল্যানিং রিসার্চ, সো রিসার্চের ক্ষেত্রে আমরা একজন গবেষক প্রি প্ল্যানিং এ কি কি জিনিস রাখবে, এই বিষয়ে স্যার যদি একটু বলেন। Pre-planning, thank you so much for asking a nice question. Pre-planning of research instruments and everything. Pre-plan বলতে আমরা বুঝি যে কোনো একটা কাজে আমরা যখন যাব, কোনো একটা অ্যাকশনে যাব, তার আগে ওই অ্যাকশনে বা ওই কাজে অথবা ওই রিসার্চের ক্ষেত্রে, আমরা রিসার্চের ক্ষেত্রে যেহেতু কথা বলছি, কি কি প্রয়োজন আমাদের, সেই বিষয়গুলো আগে থেকে আমরা একটু ফিক্স করে ফেলবো, আগে থেকে প্ল্যান করবো। ধরেন আমি এক্সাম্পল দিই, আমরা যখন ইসে যাচ্ছি, আমাদের দরকার, ধরেন আমরা একটা মোবাইল কিনি, তো মোবাইলটা কেনার জন্য আমরা কি করবো? আমরা অফকোর্স ইন্টারনেটে সার্চ দিই, এটা কোনটা কস্ট ইফেক্টিভ এবং কোনটা ব্র্যান্ড ভালো, এগুলো করি না আমরা সচরাচর, এগুলা ইন্টারনেটে সার্ফেস করি। ঠিক এরকম রিসার্চের ক্ষেত্রে আগে থেকে আমাদের কিছু বিষয়, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেগুলো আমাদের ভাবতে হবে। যেমন প্রথমটা হচ্ছে, সেটা হচ্ছে যে আর ইউ ওয়ার্দি অফ ডুইং দিস রিসার্চ, অর্থাৎ আপনি কি এই যোগ্যতাটা বা এবিলিটিটা, সরি এইভাবেই বললাম, হ্যাঁ কেন এই যোগ্যতার মধ্যে কয়েকটা বিষয় থাকে, যেমন মনে করেন আপনার কমিটমেন্টের বিষয়, আপনার ডেডিকেশনের বিষয়, আপনার মোটিভেশনের বিষয়, হ্যাঁ আপনার রিসোর্স অ্যাভেলেবিলিটির বিষয়। এই বিষয়গুলো আপনি কি ফিক্স, অর্থাৎ রিসার্চটা শেষ না করা পর্যন্ত কি আপনি এই প্ল্যানের মধ্যে লেগে থাকতে পারবেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে অনেস্টি একটা বিষয় আছে, অর্থাৎ প্রত্যেকটা আসপেক্টস আপনার অনেস্ট থাকা লাগবে। রিসার্চ অনেস্টি শেখায় মানুষকে, ফাইন। এগুলো তো খুব তাত্ত্বিক কথাবার্তা, আরো এরকম অনেক বিষয় আছে, ইন্টিগ্রিটির বিষয় আছে, ইথিক্যাল কনসার্নের বিষয় আছে, এগুলো আগে থেকে ফিক্স করা লাগে। কিন্তু একেবারে একাডেমিক, মানে যারা বিগিনার রিসার্চার, তাদের ক্ষেত্রে যদি আমি বলি যে কোন কোন বিষয়গুলো একটু প্ল্যানের মধ্যে রাখা লাগে, সেটা হচ্ছে যে আমি যে রিসার্চ করতে চাচ্ছি বা যাচ্ছি, সেই রিসার্চের অবজেক্টিভটা কি আমি আসলে অ্যাচিভ করতে পারবো কিনা, অর্থাৎ আমি কোন উদ্দেশ্যে আমি এই রিসার্চটা করতেছি। তারপরে ধরেন আমি একটা পেপার লিখলাম, এই পেপারটার রিডার কারা, আমি অনেক আপনার হাইপোথিসিস, অ্যানালাইটিক্যাল টুলস ব্যবহার করে মানে টাফ অ্যানালাইসিস করছি, দেখা গেল যে এই রিসার্চটা কি আসলে যাদের উদ্দেশ্য করে লিখছি তারা কি পড়তে পারবে কিনা, এই একটা বিষয় থাকে। তারপরে প্রি প্ল্যানের ক্ষেত্রে অফকোর্স আপনার টাইমলাইনের একটা ফ্যাক্টর থাকে। টাইমলাইন বলতে আপনি যে কোনো জার্নাল পৃথিবীতে সাবমিট করতে যাবেন, সেখানে দেখবেন প্রত্যেকটা স্টেজে তাদের কিছু টাইম ফ্রেম থাকে। কেন টাইম ফ্রেমটা থাকে? অর্থাৎ ওই টাইমের মধ্যে আপনার শেষ করা লাগবে। ঠিক এরকম রিসার্চ প্রপোজাল বলেন, ওই তো প্ল্যানিং বলতে প্রপোজাল বুঝি আমরা। প্রপোজালের একটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে আপনার এই টাইমিংটা, মানে কোন টাইমে আমি কোন অংশটা করব,
কত দিনের মধ্যে কতটুকু সময়ের মধ্যে আমি শেষ করব, এবং এটা কি চলতেই থাকবে? যেমন আমার এমফিল এর বয়স হচ্ছে 5 বছর, 5 বছর লেগে গেছে, টাইম প্ল্যান ছিল না এরকম আমার। তারপর আরো একটা বিষয় দেখেন, বাজেট। অর্থাৎ আমি একটা রিসার্চ করতে গেছি, তখন দেখা গেল সেই রিসার্চের ক্ষেত্রে আমার ইয়া লাগবে, কি বলে, ডেটা কালেকশন করতে যাবো, সেই ক্ষেত্রে ডেটা কালেকশনের জন্য আমার কিছু ইনুমেরেটর লাগবে, সেখানে ইনুমেরেটর দিতে অ্যাটলিস্ট যাতায়াত কস্ট, হ্যাঁ সেইটা, তারপরে তারা তো খাদ্য খাবার খাবে, সেই টাকা পয়সা একটা বিষয় থাকে। যেমন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো, বাংলাদেশ না পৃথিবীর অনেক জায়গায় প্রপোজালের একটা মানে বড় স্কোরিং এর জায়গা হচ্ছে বাজেট। এই বাজেটের বিষয়ে ঠিক থাকা লাগে। তারপরে দেখেন আপনি প্রি প্ল্যানিং এর কথা বলছেন, আপনি কোন ধরনের পেপার পড়বেন। আসলে আপনি যে এলাকায় আছেন, যেখানে আছেন, ইউনিভার্সিটি বলেন, আপনার আশেপাশে সারাউন্ডিংস এর মধ্যে একটা পেপার যদি ডাউনলোড করতে না পারেন, সেই পেপারটাকে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষজন আছে কিনা, বা এরকম কোনো গাইডলাইন আপনি পাইছেন কিনা। আমি যদি একেবারে মোটা দাগে বলি, তারা সুপারভাইজার ধরেন, আপনার সুপারভাইজার আছে কিনা, এইটা একটা ফ্যাক্টর। তারপরে আরো যদি আমি বলি, মানে এটুকু তো বলতে বলতে মানে অনেকেই বলতে পারবো, হ্যাঁ। তারপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, টুলস। কোন ধরনের টুলস আপনি ব্যবহার করবেন। আপনি একটা পেপার শুরু করলেন, সেটা দেখা গেল যে আপনি মানে আপনার উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ করা, ধরেন। অর্থাৎ আপনার টাইটেল তো বলে দেবে, আপনার রিসার্চের অবজেক্টিভ বলে দেবে, আপনি কোন ধরনের অ্যানালিটিক্যাল টুল ব্যবহার করবেন বা অ্যানালাইসিস করবেন। সেই ক্ষেত্রে আপনি দেখা গেল একটা এনভিভো সফটওয়্যার দরকার। এখন এনভিভো সফটওয়্যার যদি আপনি এই বয়সে আপনি কোথায় পাবেন? তো সেই সফটওয়্যারে অ্যাভেলেবিলিটি থাকা লাগবে। এই ক্ষেত্রে ওই যে আবার পেপার ডাউনলোডের সাবস্ক্রিপশনের বিষয় থাকে, ওইগুলো অ্যাভেলেবিলিটি থাকা লাগবে। এখন আপনি যদি ভালো জার্নাল গুলাতে যান, তাহলে সেই জার্নাল গুলাতে ম্যাক্সিমাম জায়গায় একটা পেপার সাবমিট করার ক্ষেত্রে ইথিক্যাল লেটার লাগে, ইথিক্যাল কনসার্ন লাগে। অর্থাৎ হিউম্যানের উপরে, স্পেসিসের উপরে যদি আপনি কাজ করেন, অথবা মানে যেগুলোর প্রাণ আছে সেগুলোর উপরে যদি কাজ করেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট গবেষণা বোর্ড থেকে আপনার পারমিশন নেওয়া লাগবে। সেই পারমিশনটা আপনি কোথা থেকে পাবেন, আপনাকে দিবে কিনা, আপনার সেই প্রতিষ্ঠানে আছে কিনা, আমরা এই জিনিসগুলো ভাবি না। কিন্তু পরবর্তীতে জায়গা দেখা গেল যে পেপার লিখতেছি, তখন যে আমরা আটকাই যেতে পারি, এই একটা বিষয়। তারপরে আরো বিষয় আছে, তো মনে করেন আপনার আমরা রেফারেন্স করি, বা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু রিসার্চের ক্ষেত্রে রেফারেন্স, এটা আমি সবসময় বলে থাকি, আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা আসলে দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশে আমি ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি রিসেন্টলি স্টুডেন্ট জেনজি তারা রেফারেন্সিং টুলস ব্যবহার করতেছে, কিন্তু আমরা ম্যানুয়ালি করি এখন পর্যন্ত। বুঝতে পারছেন? এখন এই ম্যানুয়ালি করলে কতটা সময় নষ্ট হয়, সেগুলো সম্পর্কে আমাদের আগে থেকে আইডিয়া থাকা লাগবে। আরো যদি বলা যায় যে আপনার মনে করেন সব মিলে হচ্ছে এই রেজাল্ট কমিউনিটিতে কিভাবে ইফেক্ট ফেলাবে, সেটা একটু ভাবতে হবে। যে কমিউনিটির জন্য পেপার লিখতেছেন, তারা এটা পেপার পড়বে নাকি তাই সেই কমিউনিটির জন্য এরকম নর্মাল একটা ভিডিও দিলেই হয়, হ্যাঁ, এই বিষয়গুলা। আর সেটা হচ্ছে যে আপনার কমিটমেন্ট, একেবারে কমিটমেন্ট ছাড়া এগুলো কিছুই সম্ভব না। আমি সারাক্ষণই বলতে পারবো সেই, তারপর শর্ট করে একটা কোয়েশ্চেনের আনসার যদি 7-8 মিনিট ধরে দেই, বলেন আপনি আরো স্যার। এই প্রশ্নটাকে যদি আমরা আর একটু স্পেসিফিক করি, যে গবেষণার প্রি প্ল্যানিং এর ডায়াগ্রামটা কেমন হবে, যে কোন কোন কনসার্নটি আমার ম্যান্ডেটরি ভাবে ফলো করতে হবে, এটা যদি স্যার গবেষণার ডায়াগ্রাম যদি বলেন আপনি, তাহলে এখানে আমার একটু বলা লাগে, সেটা হচ্ছে যে আপনার প্ল্যানিং এর ক্ষেত্রে আপনার একটু ডায়াগ্রামটা মানে ফ্লোটা একরকম হবে, আর রিসার্চের ক্ষেত্রে একটা ফ্লো হবে। আমি আগে একটু যদি বলি রিসার্চ এবং রিসার্চ প্ল্যানিং এর বা প্রপোজালের মধ্যে তফাৎটা কি, সেটা একটু বলে নেই, তাহলে বুঝতে পারবেন। যেমন মনে করেন প্রপোজাল হচ্ছে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন দ্য নিয়ার ফিউচার উইথ ইউর সুপারভাইজার্স অর ইউর ফ্রেন্ডস, কো-অথর্স, এভরিবডি, এন্ড ইউ উইল গিভ এ ব্লুপ্রিন্ট অফ দ্যাট পেপার। সেখানে সবসময় উইল, শেল, ফিউচার টেন্সে এই বিষয়গুলো আসে। অন দ্য আদার এন্ড রিসার্চের ক্ষেত্রে আমরা একেবারে প্রেজেন্ট আমরা যে কাজগুলো করতেছি সেইখানে সেই কাজগুলা রিসার্চের ক্ষেত্রে তুলে ধরা হয়। অর্থাৎ আমি যা করব সেটা আগে দেখানো হচ্ছে রিসার্চ প্রপোজাল, আর যেটা করতেছি সেটাকে রিসার্চ বলতেছি। এখন যদি প্ল্যানিং এর ডায়াগ্রাম, রিসার্চ প্রপোজালের ডায়াগ্রাম বলি, তাহলে এই রিসার্চ এবং রিসার্চের প্রপোজালের মধ্যে আপনার একেবারে পুরো মেথোডোলজি পর্যন্ত প্রায় সেম। অর্থাৎ আপনি টাইটেল বলেন, তারপরে অ্যাবস্ট্রাক্ট বলেন, কিওয়ার্ডস বলেন, ইন্ট্রোডাকশন বলেন, লিটারেচার রিভিউ, প্রবলেম স্টেটমেন্ট, হাইপোথিসিস, তারপরে রিসার্চ কোয়েশ্চেনস, অবজেক্টিভস, মেথোডোলজি, এই পর্যন্ত পুরো দুইটাই সেম। রিসার্চও সেম এবং রিসার্চের প্রপোজালও একই। মেথোডোলজির পর একটু চেঞ্জ আসে। দেখেন প্রপোজাল মানে কি, আমরা যেটা সাবমিট মানে আমরা যে কাজটা করব
সেই কাজটা করার জন্য কিন্তু আমি এখন ধরে নিলাম যে আমি এখন হচ্ছে এটা কোয়ালিটেটিভ একটা কাজ করবো, ধরে নিলাম আমি, বা কোয়ালিটেটিভের সাথে মানে বলতে হবে না, মনে করেন আমি রিগ্রেশন করবো, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের ইফেক্ট বের করবো, তাহলে রিগ্রেশন করবো। কিন্তু আমি যখন অ্যানালাইসিস এবং কোয়েশ্চেনের ডিজাইন করলাম, তখন যাই দেখলাম যে আমার এই রিগ্রেশন এই আমার হবে না, কি বলে রেজাল্ট আমি পাবো না। আমার ফ্যাক্টর অ্যানালাইসিস করবো, অর্থাৎ কোন কোন ফ্যাক্টরগুলো আমার অর্থাৎ আমি প্রপোজালে যা লিখতেছি দ্যাট একেবারে শব্দে আমি রিসার্চ রিসার্চ করতে আমি ইনক্রিমেন্ট করতে হবে তা কিন্তু না, দিতে পারে এইগুলো ইনভেস্টিগেশন। যেমন প্রপোজালে হচ্ছে রিসার্চ মেথডোলজির পরে সোজা চলে যাওয়া হচ্ছে ইমপ্লিকেশনস, আর কোনো কাজ করা লাগে না মাঝখানে। কিন্তু রিসার্চের ক্ষেত্রে দেখেন, আপনি যদি মেথডোলজি তারপর ডেটা কালেকশন করবেন, এখন রিসার্চের রেজাল্ট বের করতে হবে, অর্থাৎ অ্যানালাইসিস করতে যাবেন, তখন অ্যানালাইসিস করছেন, অ্যানালাইসিস করে বেস করে আপনি ডিসকাশন লিখতে হবে, ডিসকাশন লিখার পর তারপর আপনি সোশ্যাল ইমপ্লিকেশনস বলেন, তারপরে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ইমপ্লিকেশনস, লিমিট যে কি বলে কনক্লুশনস, ফিউচার রেফারেন্সেস, এই তো এই ডায়াগ্রামটা মোটামুটি ফলো করা যায়। এবং এই 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 আমি তো ডিরেক্ট বলে ফেললাম আমার রিসার্চটা। আবার যদি এখন প্রশ্নটা বলি, মেথোডোলজি প্রশ্নটা সব সেম, আর মেথোডোলজির পরে প্রশ্নগুলো আসে ডিরেক্ট রিসার্চ লিমিটেশন ইমপ্লিকেশন। কারণ কি আপনি কি এখানে অ্যানালাইসিস করতে যাচ্ছেন না, আমি এই অ্যানালাইসিস করবো ফিউচারে কালেকশন যাচ্ছেন না, ডিসকাশন লেখা লাগছে, তার কারণে মেথোডোলজি আপনি এই রিসার্চ হয় লাগে। আর এই পড়ে লেখা লাগে রিসার্চের সাথে একই ইমপ্লিকেশন লিমিটেশন বলেন, ওয়েট বিকল বলেন, তারপরে কনক্লুশন বলেন, দুটো গুরুত্বপূর্ণ জিনিস খেলা। You must access and add timeline and budget. এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটোই একটা ডায়াগ্রামের গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রচার করেন তাহলে এই জিনিসটি গুরুত্বপূর্ণ মনে রাখবেন। এটা আপনি ইনস্টাগ্রাম করতে আর কনফিডেন্স রেফারেন্স কাজে দিতে পারেন, অথবা এখানে আপনি সাবমিট করতেছেন স্যার সম্ভবত আপনার ভয়েসটা একটু প্রবলেম করতেছে। শোনা যাচ্ছে? জি জি, এখন ক্লিয়ার। আচ্ছা, একটু দূরে চলে গেছিলাম। হ্যাঁ বলেন, সরি। জি জি স্যার, আপনার কাছে পরবর্তী আমরা আমাদের যে প্রশ্ন, যেটা প্রত্যেক নতুন গবেষক এইটাই সমস্যার সম্মুখীন হন। একজন গবেষক গবেষণার শুরুর দিকে যে ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সামাজিক, একাডেমিক ও ব্যক্তিগত ক্ষেত্রে যে সমস্যাগুলো তাকে পেরোতে হয়, সেগুলোর কার্যকর সমাধান কিভাবে করা যেতে পারে? মানে একজন গবেষক কি ধরনের প্রবলেম রিসার্চ করার সময় ফেস করে প্রথমত? জি জি, এগুলোকে আমরা সমাধানের কোন কোন পদক্ষেপ ফলো করি? আচ্ছা, আরেকটা কি বলছেন? সামাজিক, তারপরে মানে একাডেমিক ও ব্যক্তিগত ক্ষেত্রে যে সমস্যাগুলো তাকে পেরোতে হয়, সেগুলোর কার্যকর সমাধান কিভাবে করা যেতে পারে? বিশাল কোশ্চেন, অনেক বড় কোশ্চেন। আচ্ছা ভাই, প্রথমে বলে আছে কি ধরনের সমস্যা ফেস করা লাগে। আপনি সমস্যা ফেস করা লাগে, আমরা তো যখন কিনা রিসার্চ প্ল্যানিং এর ক্ষেত্রে ওই যে বলছিলেন কোন কোন বিষয় প্ল্যান করা লাগে, সেই বিষয়গুলো যে বিষয়গুলো প্ল্যান করা লাগে এর মানে হচ্ছে সেই বিষয়গুলোই আমাদের সমস্যা, সোজা বাংলা। যেমন প্রথম কথা হচ্ছে যে আমরা কমিটমেন্ট ধরে রাখতে পারি না, আমরা টাইম সেন্স আমাদের ঠিক, শোনা যাচ্ছে কি শহীদ? আমার ক্লিয়ার টু ইউ? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। আমরা টাইম সেন্স, আমাদের কমিটমেন্ট, আমাদের অনেস্টি থাকে না, আমরা ইথিক্যাল কনসার্ন নেই না, তারপরে আমরা আমাদের লজিস্টিক সাপোর্ট নেই না, পেপার আমরা অথরদের কাছে মেইল না করে চুরি করে নামাই, তারপরে আমরা প্লেজারিজম ইস্যু খেয়াল করি না, আমরা ইথিক্যাল লেটার নেই না, আর কত প্রবলেম বলবো। তারপরে হচ্ছে লিখার প্রবলেম বলতেছি না, কারণ রিসার্চের ক্ষেত্রে আপনি গ্রামাটিক্যাল মিস্টেকস, তারপরে জার্গন, এগুলো কোনো ফ্যাক্টর না। মূল বিষয় হচ্ছে রেজাল্ট আপনি এবং যেটা উত্থাপন করতে যাচ্ছেন সেটা আসছে কিনা। তারপরে হচ্ছে আপনার বাজেটের সমস্যা থাকে আমাদের, তারপরে আমাদের লজিস্টিক যত সাপোর্ট আছে প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে আমাদের। আমরা টুলস ব্যবহার করতে পারি না, আমরা পেপার ডাউনলোড করতে পারি না, তারপরে আমাদের ভালো মানে আমরা সুপারভাইজারদের সাথে কমিউনিকেশন করতে পারি না, তারপরে আমাদের রিসার্চ নাই, কি বলে গ্র্যান্ট পাই না আমরা, তারপরে এই কালচারটা আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি না এখন পর্যন্ত, তারপরে আমরা এখনো কোর্স বেস পড়াশোনা করি, মেনি প্রবলেমস। তো
মানে মিলিয়ন্স অফ প্রবলেমস আই ক্যান গিভ ইউ, মানে টেল ইউ, হ্যাঁ, লাইন বাই লাইন ধরে বলতে পারবো। তো দিস আর দ্য বেসিক প্রবলেমস। তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে নাই, ট্রাস্টনেসের অভাব আছে অনেক। তারপরে কোলাবোরেশনস এর আছে, কি বলে, লিমিটেশনস আছে আমাদের। তারপরে কোলাবোরেশনে কাজ করার ক্ষেত্রে কমিটমেন্টের মারাত্মক অভাব হয়। দেন হচ্ছে মোটিভেশন সবসময় গ্রো থাকে না আমাদের। দেখা গেল যে 7 দিন খুব লেখালেখি করতেছি, পরে 7 দিন নাই। হ্যাঁ, আমরা ফাইলই হারাই ফেলাই যে ফাইলটা কোন জায়গায় লাগছে আমরা লাস্টে, এরকম প্রবলেম। এখন যদি বলি একজন রিসার্চার প্রথমত সামাজিক, এই কোয়েশ্চেনটা একটু লাগছে, একটু ডিফারেন্ট লাগছে। সামাজিকভাবে নতুন রিসার্চার সামাজিক, একাডেমিক এবং ব্যক্তিগত কি কি প্রবলেমে পড়ে, তাই না? জি জি, এগুলো খুব ইউনিক। ইউনিক বলতে আপনি যখন কোয়েশ্চেন করছেন তখন শব্দগুলো আমি ক্যাচ করছি। একটা হচ্ছে সামাজিক। সামাজিক বলতে সমাজে আপনি যখন চলাফেরা করবেন বা সমাজের অবস্থা বিবেচনা করবেন, সমাজের অবস্থা বিবেচনা করবেন। দেখেন, আপনি যখন রিসার্চের সাথে যুক্ত থাকবেন তখন আপনি অনেক, মানে ওই সময় কাজের ম্যাট্রিক্স পাওয়া লাগে, যে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা আমার গুরুত্বপূর্ণ, সেই কাজটা আগে শেষ করে ফেলবো। অর্থাৎ রিসার্চে করার সময় আপনার প্রচুর এনগেজমেন্ট লাগে। তখন ওই এনগেজমেন্ট লাগার কারণে দেখা গেল যে আপনি বাইরে সময় দিতে পারতেছেন না। তারপরে আপনাকে আপনি হাঁটতেছেন, তখন আপনি চিন্তা ভাবনা করা, আপনি দেখা গেল যে মানে সবাই দেখা গেল ক্লাসে বসে গল্প করতেছে, আপনি দেখা গেল রিসার্চের সাথে আসছেন, কারণ আপনি সুপারভাইজার কাজ দিতে পারবেন। তো এই ক্ষেত্রে একটু মনোযোগ মানে ও ভাব, মানে পুরো রিসার্চ হয়ে গেছে। হ্যাঁ, এইটা আবার একটু মনে করেন তাকে আইসোলেট করে ফেলে আসতে প্রথমত। তারপরে আস্তে এইটা আবার একাডেমিক প্রবলেম। আপনার সুখ এবং আপনার ভালো এগুলো আমি দেখতে পাচ্ছি না, বা আপনার পাবলিকেশন হয়েছে এটা আমার ভালো লাগতেছে না। মানে একটা বিষয় আছে না, যে অ্যাপ্রেজ করা, এই অ্যাপ্রেজটা আমাদের এখানে খুবই কম। মানে এই কালচারটা নাই বললেই চলে। আস্তে আস্তে গ্রো হইতেছে, এই একটা বিষয়। তারপর সামাজিক ভাবে আরো একটা বিষয় আছে, যেমন মনে করেন ওই যে কি বলে, রিসার্চারদের সাইড থেকেও একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে মনে করেন শুক্রে 2 দিন 3 দিন রিসার্চার হয়, তারা মনে করেন তাদের মানে অন্যকে মানে স্কলার মনে করে না, মনে করেন যে সে বড় রিসার্চার। এইটাও একটা প্রবলেম আমাদের সামাজিক দিক থেকে হয়। তারপরে আপনার একটা বিষয় হচ্ছে যে আমরা সবকিছু মেজার করি ফাইন্যান্স ভ্যালু দ্বারা, মানে এই মানিটারি ট্রানজাকশন দ্বারা। তো সেই ক্ষেত্রে রিসার্চারদের মানে মানুষজন ভাবেই যে রিসার্চ করলে মেলা টাকা পয়সা, বাট মেলা টাকা পয়সা না। রিসার্চের ক্ষেত্রে টাকা পয়সা, ফাইন্যান্স এগুলো খুব একটা বেশি, মানে বেশি বলতে কি, মানে যদি আপনার এগুলা অন্য আলোচনা, ওপেন অ্যাক্সেস, বা আপনার প্রয়োজন হয় কোন ফিল্ডে রিসার্চ করতেছেন, তারপরে ইমার্জেন্স কতটুকু এই পেপারটা, সেইটার অনেক বিষয় ব্যবস্থা। এই ক্ষেত্রে আপনার মনে করেন ওই যে সমাজে একটা থাকে, মানে আপনার টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনার কোনো টাকা পয়সা নেই। তাহলে টাকা পয়সা আছে, টাকা দিয়ে চলে, টাকা দেয় না, সাবস্ক্রিপশন করে। কারণ যখন লাভ সময় আপনি দেখা গেল যে একাডেমিক যে অ্যাফিলিয়েশন গুলো, ডেজিগনেশন গুলো, বা স্কুল গুলো, সেগুলো সমন্বয় হয়ে যাবেন। একাডেমিক কমিউনিটি আপনার একটা ভালো গ্রহণযোগ্যতা আসে। হ্যাঁ, এইগুলো বেনিফিট আছে। তারপরে মানুষ আপনাকে মানে রিসার্চার লাভ করে। তো এই হলো স্বাভাবিক দিক আমি বললাম। তারপরে আর একটা বিষয় হচ্ছে একাডেমিক। একাডেমিক দিক থেকে হচ্ছে আপনার যে আপনি একাডেমিক প্রবলেমের কথা বলছেন না, নতুন রিসার্চাররা, জি জি, এদের সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে যে মনে করেন মানে ওরা এক 2 পেপারে সব মানে নতুন শুরু করে, তো মনে করে যে একেবারে সব যদি এক পেপারের মধ্যে নিয়ে আসতে পারতাম, বুঝতে পারছেন, তাহলে খুব ভালো হতো। কিন্তু আসলে এটা না, আস্তে আস্তে ধাপে ধাপে রিসার্চ ছোট ছোট থেকে অবজেক্টিভ থেকে রিসার্চ করা শুরু করতে হয়। তো এইটা একাডেমিকতে আমি খুব বেশি দেখছি। আরো একাডেমিকে একটা প্রবলেম হচ্ছে, মনে করেন ওই যে বললাম না যে ইউনিভার্সিটিতে আপনি আছেন, বা আরো অনেক ইউনিভার্সিটিতে আছে, সেখানে স্টিল ইউ আর নট গেটিং অ্যান ইমেল আইডি, অথবা সাপোর্ট পাচ্ছেন না। সেই ক্ষেত্রে এইগুলো একাডেমিক প্রবলেম। তারপরে আরো প্রবলেম হচ্ছে, দেখা গেল যে পাবলিকেশনের ক্ষেত্রে ফান্ডিং পাচ্ছেন না, এগুলো প্রবলেম। এই তো প্রশ্ন ছিল একাডেমিক প্রবলেম কিভাবে ফেস করে, তাই না? তারপরে আপনার যে সুপারভাইজার, আপনি পারফেক্ট সুপারভাইজার লিমিটেশন থাকতে পারে। আপনার দেখা গেল সুপারভাইজারের সাথে আমরা কমিউনিকেশন করতে পারছি না। আবার এরকম হয় যে আমরা সুপারভাইজারের কাছে মেইল দিয়ে রাখছি, কিন্তু মেইলটা ব্যাক করতে পারছি না আমরা। অর্থাৎ এই যে আমাদের যে একাডেমিক একটা মানে কি বলে
কমিউনিকেশন, এটার মধ্যে আমাদের দেশে না, এশিয়ান সাবকন্টিনেন্টস এর মধ্যে খুবই ডিস্টার্ব আছে। তাও ইন্ডিয়া, তার রিসেন্টলি দেখছি ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এরা আপডেটেড হইতেছে, এবং ইউ আর অলসো এনকাউন্টারিং দ্য সেম থিং উইথ পাকিস্তানি প্রফেসর। তারপরে বলছেন ব্যক্তিগত সমস্যাটা হচ্ছে আপনার মনে করেন ওই যে আপনি ঘুমাইতে যাওয়ার কথা, আগে যাইতেন 11টা 12টার সময় একটা মুভি দেখতে দেখতে ঘুমাইতেন, এখন যাইতে পারতেছেন না। এখন আপনি মুভি দেখা বাদ দিয়ে আপনি রিসার্চের সাথে বেশি, নতুন রিসার্চার বেশি এঙ্গেজ হয়ে যেতেছেন, এবং সারাক্ষণ আপনি রিসার্চ করতেছেন, রবিবারে সময় দিতেছেন না, যেমন আমার এটা হয়, সময় দিতে পারতেছি না, সময় দেন না আপনি। তারপরে মনে করেন অফকোর্স দে ডিমান্ড দ্য টাইম, এখানে রিলেশনের বিষয় থাকে, সেই বিষয়গুলা। তারপরে আরো কিছু বিষয় আছে ব্যক্তিগত, যেমন যখন কিনা আপনি ওই যে সোশ্যালি একসেপ্টেড না হইতেছেন, তখন আপনি কিভাবে এটা নিতেছেন, একজন রিসার্চার এটা কিভাবে নেয়, সেইটা একটা ফ্যাক্টর। এগুলা উতরায় যাওয়া আসলে মানে এগুলো পাত্তা না দেওয়াই ভালো, মূল বিষয়। এই যে এই 2-3টা যে ইস্যুগুলো বললাম আর কি, বুঝতে পারছেন? একজন রিসার্চারের উদ্দেশ্য থাকবে যে সে একজন রিসার্চার তার নলেজ গুলো সোসাইটিতে দিয়ে দিবে, সোসাইটি যেটা গ্রহণযোগ্য মনে করে সেগুলো পড়বে, যেগুলো গ্রহণযোগ্য মনে করবে না পড়বে না। এই তো শহীদ বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার এত গুরুত্বপূর্ণভাবে এই প্রশ্নটির মানে ইয়ে করার জন্য। আপনাকে যদি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আর কি, যেটা আমার প্রশ্ন বা অনেক রিসার্চারের প্রশ্ন থাকে যে গবেষণা করা কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছাত্রদের জন্য, এর একাডেমিক প্রভাব কি রকম? মানে আমি একজন রিসার্চার হিসেবে জি জি শুনছি, হ্যাঁ মানে বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন। আপনি বলছেন যে গবেষণা রিসার্চ ছাত্রদের জন্য কেন দরকার, তাই তো? জি জি। ছাত্রদের জন্য গবেষণা মানে বিষয়টা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয় ইউনিভার্স একটা প্লেস। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে যেখানে জ্ঞানের চর্চা হয়। এই জ্ঞানের চর্চা কোনো সাবজেক্টের মধ্যে, কোনো স্পেসিফিক বিষয়ের মধ্যে থাকে না। অর্থাৎ আপনি যা দেখবেন সামনে সেটা নিয়ে আপনি একটু মানে আরো বেশি ইনফরমেশন পাওয়া উচিত। এবং একটু খেয়াল করবেন যারা মানে রিসার্চের সাথে এঙ্গেজ, তাদেরকে একটু খেয়াল করবেন, দেখবেন তাদের কোয়েশ্চেন বেশি হয়, তাদের কাছে ইনফরমেশন বেশি হয়, কথাও বেশি বলে, এরকম একটা বিষয়। তো আসলে মূলত স্পেসিফিক্যালি কোয়েশ্চেন হচ্ছে স্টুডেন্টদের জন্য কেন দরকার, এটা আসলে আনসার এরকম দেখা গেল যে তাদের একটা সার্ভে, নেচারের একটা সার্ভে আমার মনে আছে, নেচারের একটা সার্ভে দেখা গেছে যে আপনি যে প্রতিষ্ঠানেই যান, যে সেক্টরে, যে জবের মধ্যে আপনি যাইতেছেন, সেই জবের মধ্যে যদি আপনি রিসার্চ স্কিল আপনি শো করতে পারেন যে আমার সামহাউ রিসার্চের স্কিল আছে, তাহলে 70% জব কি বলে পাওয়ার এনসিউটি বেড়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইটা একটা ফ্যাক্টর। তারপরে এখন যদি আমি এই মানে লাইফের ক্যারিয়ার স্টেজে যাওয়ার আগে যদি আমি বলি, স্টুডেন্ট লাইফে আপনি ক্রিটিক্যাল সলভিং, মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি ডিসিশন নিতে সহায়তা করবে, থিঙ্কিং গুলো আপনাকে শার্প করবে। তারপর আপনি যে মানে প্রবলেম সলভিং একটা স্কিল বলি আমরা সবসময়, যেটা হচ্ছে ডিসিশন দেওয়া এবং প্রবলেম সলভ করা। গন্ডগোল হইতেছে সেই প্রবলেম, আপনি রিসার্চ এই রেজাল্ট, কারণ আপনি অ্যানালাইসিস করবেন, রেজাল্ট বের করবেন, আপনি প্রবলেম সলভ স্কিলটা থাকবে আপনি। তারপরে দেখেন একটা জিনিস, যখন আপনি রিসার্চ করতেছেন তখন একটু পড়লে কিন্তু হইতেছে না, মানে আপনি খেয়াল করবেন 10টা পেপার পড়া লাগেই মিনিমাম, একটা পেপার লেখার জন্য মিনিমাম লাগবে আপনার। তাহলে এখানে কি পরিমাণ আপনার ডেপথ অফ নলেজ হচ্ছে বাড়তেছে, আপনি মানে অনায়াসে যে কোনো লেকচার এক্সটেন্ড করতে পারবেন ওইটার লিটারেচারের মাধ্যমে। তারপরে মনে করেন আপনি পৃথিবীর বিভিন্ন ইনস্টিটিউশন গুলোতে আছে, সেইখানে আপনি দেখা গেল যে একেবারে রিসার্চ পাবলিকেশন বা থিসিস এগুলো একেবারে ম্যান্ডেটরি করে দিচ্ছে, অর্থাৎ যদি এইগুলা তোমরা না পাও তাহলে তোমার ডিগ্রি দেওয়া হবে না। সেই ক্ষেত্রে এইটাও একটা ফ্যাক্টর। তারপরে দেখেন এই যে শহীদ, আপনার সাথে আপনি সিএস এর স্টুডেন্ট আর আমি হচ্ছে বিজনেসের স্টুডেন্ট, বিজনেস ব্যাকগ্রাউন্ডের, মানে আপনি কেন ইমাজিন যে আমরা কোলাবোরেশনে কাজ করতেছি, নেটওয়ার্কিং অপরচুনিটি বাড়ে এটার মাধ্যমে, পৃথিবীর নাম করা রিসার্চের সাথে আপনি যুক্ত হবেন, এবং এইটার মাধ্যমে কিন্তু আপনি দেখেন আপনি নিজের একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন, আপনি অ্যাকচুয়ালাইজেশন বলেন, এবং আপনার পার্সোনাল গ্রোথ সবগুলো আপনি পাবেন। তারপরে আপনি মনে করেন আপনি একজন নতুন রিসার্চার, যেমন আপনি ব্লক চেইন নিয়ে কাজ করতেছিলেন, আপনি বললেন না ব্লক চেইন, এবং ওই কাজটা বাংলাদেশে করে নাই কেউ, তার মানে হচ্ছে কি এই সেক্টরের মধ্যে আপনি এখানে একটা নলেজ দিতেছেন, আপনার কন্ট্রিবিউশন থাকতেছে, নলেজ কন্ট্রিবিউশন, তাই না? তারপরে যদি আমি আরো বলি, যেমন আপনি সিএসসি স্টুডেন্ট আর আমি বিজনেসের, আমরা দেখেন দুই ডিসিপ্লিন একসাথে মিলে কাজ করতেছি। আপনি ব্লক চেইনের সাথে আছেন বা মেশিন লার্নিং
অ্যালগোরিদম নিয়ে কাজ করেন, আমি আবার মনে করেন থিওরি, লিটারেচার রিভিউ, তারপরে আপনার রেকমেন্ড পলিসি মেকিং এর জায়গা থেকে কাজ করতেছি, মডেল ডেভেলপ করতেছি আমরা, তাই না? তারপরে আবার দেখেন এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, মানে রিসার্চ যে করে তার তো নলেজটা ওই যে বিভিন্ন লিটারেচারের মাধ্যমে আসে, তার কারণে সে যে কোনো জায়গায় আপনার কথা বলার মানে ফ্লো একটা খুব ভালো একটা কমিউনিকেশন স্কিল হয়। আর এই যে এতগুলা স্কিল বললাম আপনাকে এই স্কিলগুলো আপনাকে ফিউচার লাইফে সাপোর্ট দিবে না? সো দিজ আর দা, আরো আছে, আরো মানে আপনার কারণ আছে যার কারণে স্টুডেন্টদের যেমন স্কলারশিপ পাওয়ার জন্য, তারপরে যেমন ইসের জন্য কি বলে একাডেমিক কমিউনিটি চেনার জন্য নানান ইস্যু আছে এরকম। হ্যাঁ শহীদ জি স্যার। বলুন। স্যার, গবেষণার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি কি এবং সেগুলো কোথা থেকে পাওয়া যাবে? গবেষণার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো আসলে বলে শেষ করা যাবে না, মানে সব ডকুমেন্টস গবেষণার জন্য লাগে, বুঝতে পারছেন? এইটা আপনার হার্ড কপি, সফট কপি, তারপরে টেকনোলজি, তারপরে মানে যন্ত্রপাতি সবকিছু লাগে। এখন এই ডকুমেন্টস গুলো কোথা থেকে পাবেন? এই ডকুমেন্টস গুলো সিস্টেম হচ্ছে আপনার ইউনিভার্সিটি, দেখেন এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি পৃথিবীর, সেই ইউনিভার্সিটি গুলা তাদের স্টুডেন্টদের এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই প্রজেক্ট প্ল্যানিং, তারপরে প্রজেক্ট সাবমিশন, তারপরে হচ্ছে ওই যে আরো কি আছে প্রপোজাল, এইগুলা লেখানো শিখায়, রেফারেন্সিং শিখায়, তারপরে মনে করেন তাদেরকে করে কি বলে ফার্দার স্টেজ, এবং সবচেয়ে বেশি কোর্স এবং ক্রেডিট থাকে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই কালচারটা এখন পর্যন্ত আসে না, হয়তো বা চলে আসবে সামনে। তো সেই ক্ষেত্রে এই কালচার যখন আমাদের চলে আসবে তখন আমাদের এই ডকুমেন্টস এর বিষয়গুলো আরো সামনে আসবে, যার কারণে এখন যে ডকুমেন্টস এর কথা যদি বলি বা টুলস এর কথা যদি বলি সবই নেগেটিভ আসবে, বুঝতে পারছেন? যেমন জার্নাল, আপনি কোন জার্নাল, শুধু ডোয়াজ, গুগল স্কলার তো আবার পিডিএফ যেগুলো লেখা থাকবে সেইটা, তারপরে জেএসটি ওয়ার্ক, তারপরে হচ্ছে রোড, তারপরে হচ্ছে এই যে ইন্ডেক্সিং গুলো বললাম, এইগুলোতে আপনি শুধু ওপেন অ্যাক্সেস জার্নাল গুলা পাবেন, মানে পেপার গুলা পাবেন, আর বাকিগুলোতে পাবেন না। হ্যাঁ, এইটা একটা বিষয়। তারপরে আছে আপনি দেখেন লাইব্রেরি গুলাতে, আমরা ইউনিভার্সিটিতে ছিলাম, লাইব্রেরি অনেক রিচ লাইব্রেরি থাকে। হ্যাঁ, তার লাইব্রেরির সাপোর্ট দরকার আছে এখানে। তারপরে আপনার ল্যাপটপের বিষয় থাকে, মানে টেকনোলজির ক্ষেত্রে যদি আসি, টেকনোলজি আপনার মানে রিসার্চের ক্ষেত্রে আপনি তখনই ভালো রিসার্চার হতে পারবেন ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড রিলেশন এন্ড গুড কমান্ড ওভার ইউর ল্যাপটপ, বুঝতে পারছেন? আপনার ল্যাপটপের উপর যদি থাকে, আমার ল্যাপটপ আমার মনে হয় যে মানে লাস্ট কবে বন্ধ হয়েছে আমার আমি বলতে পারি না শহীদ, এরকম একটা অবস্থা, বুঝতে পারছেন? সিরিয়াসলি। তারপরে আপনার সুপারভাইজার ফ্যাক্ট, বুঝতে পারছেন? সুপারভাইজারের সাথে ট্রিটমেন্টটাও আরো একটা ফ্যাক্ট। আপনি ভাই আপনি কোর্স ওয়ার্কের ক্ষেত্রে আপনি মনে করেন কোর্সে খুব ভালো লিখছেন, পাস করবেন বা মানে আপনি উঠে যাবেন, কিন্তু পিএইচডি বা সুপারভিশনের ক্ষেত্রে সুপারভাইজার যদি আপনার উপর কষ্ট পায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, মানে বিপদে উপরওয়ালা থেকে গজব পড়বে, এবং মনে করেন এটা মানে এইগুলা রেজাল্ট পাওয়া যায় এই আর কি। তারপরে মনে করেন আপনার ইসের কি বলে যদি কোলাবোরেটর থাকে, অর্থাৎ আপনার আশেপাশে ফ্রেন্ডস থাকে, যেমন মনে করেন আপনি একটু ইংলিশে উইক, আপনি বললেন যে দোস্ত তুই আমার পেপারটা, আমার প্রত্যেকটা পার্ট আমি লিখে দেবো, আর তুই একটু এটা পুরো প্যারাফ্রেজ এবং প্রুফ রিড করে দিবি। তো সে যদি আপনাকে এই সুবিধাটা দেয় তাহলে তো মনে করেন অনেক ভালো একটা, এই যে কোলাবোরেশনের এটা যাইতেছেন আপনি। এন্ড ফাইনালি যদি বলি আপনি, তাহলে সেটা হচ্ছে যে কোথায় পাবলিশ করবেন, এইটা মানে সুপারভাইজারের সাথে কথাবার্তা বলে সুপারভাইজার যে ধরনের গাইডলাইন দেয় সেই অনুযায়ী করবেন। সো দিজ আর দ্য থিংস, ডকুমেন্টস, টুলস, তারপরে আরো আছে এই যে এসপিএসএস, তারপরে অ্যামোস, এনভিভো, অ্যাটলাস, তারপরে এগুলো কি আমরা ব্যবহার করতে পারছি কিনা বা পারবো কিনা, এগুলো অনেক ফ্যাক্টর আছে আর কি। হ্যাঁ, এই ডকুমেন্টস, এগুলো ডকুমেন্টস এর মধ্যে যদি বলেন তাহলে ডকুমেন্টস, আর যদি মনে করেন যে না নরমাল টুল, তাহলে টুলের মধ্যে রাখতে হবে আপনি এগুলো, কি আছে বিষয়। জি স্যার। স্যার, বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো এই যুগে এসেও আমরা কেন সুপারভাইজারের ভূমিকাকে প্রধান হিসাবে ধরে রাখবো, এই বিষয়ে স্যার আপনার মন্তব্য কি? প্রথম মন্তব্য হচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে যা কপি করবেন সব তো কপিস, এগুলো তো আপনার ব্রেন না, আপনার মাইন্ড না, বুঝতে পারছেন? সবই কপি, আপনি যত এগুলো প্যারাফ্রেজ করেন 100% কপি, এগুলো কোনো আপনার জেনারেটেড কোনো কিছু না। মনে রাখবেন 90%, এটা এই ধরনের হার্শ এবং হার্ড কথাবার্তা খুব কম জায়গায় শুনবেন, যেমন আমি 90% বলি না, এখন একটু কম বলি, যে 80% অফ দ্য রিসার্চার্স কি বলে হোয়াট দে ডু, 80% অফ দেয়ার 80
মানে পার্সেন্ট writings of their paper are copied from the 80% of the papers. বুঝতে পারছেন? বাকি 20% অথবা 10% হচ্ছে মাত্র ওই রিসার্চারের কন্ট্রিবিউশন। এটা জানি ওই 10% কন্ট্রিবিউশন কি, আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল। যেমন মনে করেন 370 জন মানুষের উপর একটা ডেটা সার্ভে করছি, রিসার্চ করছি আমি। রিসার্চ করার পরে সেটা আসলো যে 50% কি বলে ইসের ওয়ার্কার, দে অলওয়েজ ফেস ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট উইদিন দেয়ার ফ্যামিলি। আর 33% ওয়ার্কার আসছে যে তারা ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট ফ্যামিলিতেও আছে, প্রতিষ্ঠানেও তারা ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট। এখন ঘটনা হচ্ছে 8 ঘন্টা সময় বাসায় থাকেন আর 8 ঘন্টা সময় অফিসে থাকেন। এই 8 ঘন্টা সময় যদি আপনার প্রবলেম হয় তাহলে তো কি করবেন? তো এই যে 50%, 33%, 74% এইটুকু হচ্ছে রিসার্চ কন্ট্রিবিউশন। বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে যে এই যে এই কি যেন কোয়েশ্চেনটা করছিলেন ভাই, রিলেট করতে পারলাম না। জি স্যার, বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো এই যুগে এসে কেন আমরা মানে সুপারভাইজারের মানে তত্ত্বাবধানে থাকবো এইটাই। আচ্ছা, এখন এই যে বললাম এটা তো সব কপি। এখন আছে প্র্যাকটিক্যাল কথাবার্তা আসি। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আপনি ডিসকাস করতে পারেন, ওর সাথে কনসেপ্টটা নিতে পারেন, কিন্তু সেইটা মানে যে ইমপ্লিমেন্ট করবেন তা না। এটা আপনার শেষ পর্যন্ত সুপারভাইজারের কাছে আবার যাইতে হবে যে প্রফেসর এই যে আমি লিখছি, তখন আপনার প্রফেসরের কাছে গেলে আপনি প্রফেসর বলে দিবে যে আপনি সুপারভাইজার, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গত প্রোগ্রামে বলছিলাম আপনার আমি একটা প্রোগ্রামে ওরকম একটা বিষয়। এখন সুপারভাইজার লাগবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো ইমোশন থাকে না। আপনি যে ইমোশনটা দিয়ে আপনার সুপারভাইজার পেপারটা রিভিউ করবে, ওই ইমোশন দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কখনো আপনি ওই পেপারটা রিভিউ করতে পারবে না, একটা বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে মানে আপনি যে মোটিভ নিয়ে পেপারটা লিখতেছেন সেই মোটিভটা আপনার সুপারভাইজারের প্রোভাইড করা অথবা আপনার সুপারভাইজারের সাথে আপনার কোলাবোরেশনে কাজ করা। বুঝতে পারছেন? যার কারণে ওই মোটিভটা ওই সুপারভাইজারের আছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এই বিষয়টা থাকবে না। এরপরে বিষয় হচ্ছে যে আপনার ঘটনা হচ্ছে যে আরো অনেক বিষয় আছে, রেফারেন্সিং এর বিষয় থাকে, তারপরে আপনার জার্নাল সাবমিশনের বিষয় থেকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললেন আপনার জার্নাল সাবমিশনের কথা, তারপরে এই সাপোর্টটা আপনি পাবেন না। এখন আপনার সুপারভাইজার যে থাকে সে পৃথিবীর যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে বা একাডেমিক হবে। আর্টিফিশিয়াল কিন্তু ওই একাডেমিক না যে একটা কোলাবোরেশন নেটওয়ার্কিং ফিক্স করবেন, পারবেন না। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে প্রতিটা স্টেজে আপনার কারেকশনস গুলা ভুলগুলা সে তুলে ধরতে পারবে, আপনাকে টাইম বাই টাইম জানাবে। আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে আপনি এরকম টাইম বাই টাইম রেসপন্স আপনি পাবেন না। এবং আপনি ওকে কি কমান্ড দিচ্ছেন কিনা আমি জানি না, একটা সময় কিন্তু সে বিরক্ত হয়ে যায়। বুঝতে পারছেন? বিরক্ত হয়ে কিন্তু সব ভুল ইনফরমেশন দেওয়া শুরু করে। বুঝতে পারছেন? এখন একটা ভুল ইনফরমেশন রেফারেন্স বা সাইটেশন দিয়ে আপনি যদি কোনো জায়গায় পেপারটা সাবমিট করেন, সেই পেপারটা আবার মনে করেন আপনি রিসাবমিট খাবেন অথবা আপনাকে আবার রিসাবমিট, এতে প্রচুর টাইম কনজিউমিং। বুঝতে পারছেন? তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো অনেস্টি নাই, মানে ও তো সততা বুঝে না। হ্যাঁ, আপনার রিসার্চ সুপারভাইজার সে সততা বুঝবে। তারপরে আরো বিষয় আছে ভাই, এগুলো ঘটনা হচ্ছে যে মানসিক বিবেচনা, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো আপনার সিক্রেসি মেনটেন করবে না। তারপরে কোনটা ফেক ডেটা কোনটা রিয়েল ডেটা সেটা বুঝবে না, আপনার সুপারভাইজার এগুলো বুঝে ফেলবে। তারপরে ওই যে কি বলে এতক্ষণ ধরে তো বললাম কমিউনিকেশন, তারপরে কোলাবোরেশন, তারপরে রিলেশনশিপ, তারপরে ফান্ডিং, লং টার্ম সাপোর্ট। হ্যাঁ, ওই যে এই জিনিসগুলো তো সুপারভাইজার আপনাকে মানে অফকোর্স বেশি সাপোর্ট দিবে আপনাকে। আর রিসার্চ এগুলো দেখাইছে যে কি বলে সুপারভাইজারদের সাথে সম্পর্ক যদি থাকে না, তাহলে এই যে ফেলো যে সাপোর্টটা পায় অন্য স্টুডেন্ট যার সুপারভাইজারের সাথে সম্পর্কটা না থাকে এইটার চেয়ে 45% আবার বেশি। বুঝতে পারছেন? এগুলো সব রিসার্চের স্ট্যাটিস্টিক্স বলতেছি আমি। তো এই তো শহীদ যা বলছি তা তো বুঝতে পারছেন হয়তো বা। গবেষণায় নৈতিক বিবেচনাগুলো কিভাবে পরিকল্পনা পর্যায়ে অন্তর্ভুক্ত করা উচিত? ইথিক্যাল কনসিডারেশন, তাই তো? ইথিক্যাল ইস্যু কিন্তু এই জায়গায় আমরা একটা মানে এই বিষয়টা আমার খুব মানে আমি সবসময় স্টুডেন্টে বলি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ।
দেখেন আমরা যখন রিসার্চ একাডেমিতে পড়ি তখন আমাদের ইসের মানে রিসার্চের খুব একটা গুরুত্ব আমরা মানে ইথিক্যাল কনসিডারেশনের গুরুত্ব আমরা খুব একটা নেই না, এবং সবার পরে পড়াই বা লাগে কি লাগে না এরকম একটা জিনিস। কিন্তু আপনি একটু মানে কিউএস টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির দিকে যদি তাকান না, তাহলে ওই জায়গায় দেখবেন রিসার্চের বইয়ের মধ্যে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ইথিক্যাল ইস্যুর যে চ্যাপ্টারটা সেইটা ওইখানে থাকে। কেন এত মানে এই চ্যাপ্টার কি এমন যে এই 2 নাম্বার চ্যাপ্টারের মধ্যে থাকে? এটা তো যে যদি আপনি বিসমিল্লাহ গলত করেন, গোড়াতেই যদি ভুল করেন তাহলে তো সমস্যা। যার কারণে আপনার কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স গুলা বা কিছু রুলস রেগুলেশনস পলিসিস আছে, সেই রুলস রেগুলেশনস পলিসি গুলো একজন রিসার্চার হিসেবে আপনি জানার দায়িত্ব বা ওগুলা মানতে আপনি বাধ্য। যেমন এই যে কোপ আছে, এই মুহূর্তে মনে নাই কোপ, তারপরে ফিনল্যান্ডের একটা প্রতিষ্ঠান আছে, ওরা একেবারে ইথিক্যাল ইস্যু, অর্থাৎ ওরা বলে দেয় যে এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনি ইথিক্যাল ইস্যুটা ফুলফিল করবেন। আর কোপ যেন কোপের ভুলে গেছে এখন, COPE, এটা দিলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ইথিক্যাল ইস্যুটা। এখন এইটার কোন কোন বিষয়গুলো আপনার নজর রাখা লাগে দেখেন, একজন রিসার্চারের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন তখন রিসার্চারের কাছে তো আপনি অফকোর্স আগে জানাই নিতে হবে যে আপনার এই রিসার্চটা কেন আমি আপনার কাছ থেকে আমি কথাবার্তা বলছি। তো বাই দ্য ওয়ে, এটা বলতেছি হচ্ছে আমি ডেটা কালেকশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতেছি যে দরকার কেন। আপনি রিসার্চের তার কাছ থেকে যখন ডেটা কালেকশন করবেন, তা আপনি তাকে জানাবেন না যে আপনি এই উদ্দেশ্যে কাজ করতেছেন, এখন আপনি কি আগ্রহী? যদি আগ্রহী হন তাহলে পূরণ করেন, আর যদি না হন তাহলে পূরণ করেন না। আবার মনে করেন আপনি কি নাম দিতে আগ্রহী, দিলে দেন, না দিলে নাই। আবার মনে করেন আপনি মাঝখান থেকে এরকম লিখে দিলেন যে আপনি যদি মনে হয় যে মাঝখানে একটা কোয়েশ্চেন এসে এইটা আমার জন্য না, এই রিসার্চটা আপনি উইথড্র করতে পারেন। অথবা মনে করেন আপনি ডেটা কালেকশন করতে যাবেন, কার কার কাছ থেকে আপনার পারমিশন নেওয়া লাগবে। অথবা মনে করেন ডেটা কালেকশন করতেছেন, ডেটা কালেকশন করছেন, সেখানে ডেটা ম্যানিপুলেট করতেছেন, আপনি মাইনিং করতেছেন, মাইনিং করে আপনি ডেটা উপযোগী করতেছেন, এটাও ঠিক না। আচ্ছা, মাইনিং করা ঠিক আপনার অ্যানালাইসিসের জন্য, কিন্তু ডেটা ম্যানিপুলেট করা যায় না। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমার লিখার ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে আমরা প্লেজারিজম ইস্যুটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তারপরে আমরা এআই থেকে কতটুকু সাপোর্ট নিতেছি, আমরা এআই থেকে আবার হিউম্যানাইজ করে এসে আবার পেস্ট করি, মানে এত সোজা রিসার্চ এই একটা বিষয়। তারপরে আপনার মনে করেন একজনের কাছ থেকে আপনি অডিও একটা রেকর্ডিং আনলেন, ধরেন অডিও রেকর্ডটা আপনি পাবলিক করে দিলেন, এটা খারাপ বিষয় না? তারপরে আপনি মনে করেন একজন আপনাকে রিসার্চার, আপনার প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ওরা আপনাকে গ্র্যান্ট দিল, ফান্ড দিল, সেই ফান্ড ওদের নাম আপনি মেনশন করলেন না, কেমন লাগে না এটা বিষয়টা, বলেন তো? আচ্ছা, ওরে যে আপনি ধরেন এই যে রিসার্চের একটা কোয়েশ্চেনের সার্ভে করতে দিচ্ছেন, ও আপনি ওরে যে আপনি রিসার্চটা দিচ্ছেন, এই যে ইয়াটা সার্ভে করতে দিচ্ছেন, ওরে যদি আপনি সালাম না দেন তাহলে বিষয়গুলা খারাপ লাগে না? তো এই যে বিষয়গুলা, তারপরে আরো একটা বিষয় আছে যে আপনার এই যে আপনি অফকোর্স তাদেরকে গোপনীয়তার বিষয় থাকা লাগে, তারপরে তাদের কাছে 100% নাম জিজ্ঞাসা দেওয়া যাবে কিনা, তারপরে আপনার কি বলে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আপনি যেমন লেভেল অফ সিগনিফিকেন্স কোনো কিছুই নিতে পারবেন না, অ্যারোনটিক স্পেসের ক্ষেত্রে সিগনিফিকেন্স নিতে পারবেন না, এইসব বিষয় মাথায় থাকা লাগে। এবং কি বলে আবার এটা না মানলে কি হয়, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরুন আপনার কাছ থেকে আমি রিসার্চের একটা ডেটা কালেকশন করলাম, শহীদ, আপনি বললেন যে আমার নাম আপনি দিতে পারবেন না, কিন্তু আমি পেপারের মধ্যে আপনার নাম দিয়ে দিলাম যে শহীদ, মিস্টার শহীদ এই কথাটা বলছিলেন, আপনি আমার নামে যে কোনো অ্যাকশনে যেতে পারবেন, একাডেমিক অ্যাকশন তো আছেই, তারপর আপনি আইনগত অ্যাকশনে যেতে পারবেন এবং জেল জরিমানাও করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? প্রমোশন থেকে ডাউন করে আবার ডিমোশনও দিতে হবে, তো নানান ইস্যু আছে আর কি, বুঝতে পারছেন? তো এই জন্য ইথিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এখন আপনি এআই থেকে একটা জিনিস নিলেন, এটা কি ইথিক্যাল করা যাবে? আপনার রেফারেন্স দিবেন। আমরা সাইটেশন রেফারেন্স কেন ব্যবহার করতেছি? এর জন্য তো ব্যবহার করতেছি। বলেন স্যার। স্যার, আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গবেষণার জন্য সঠিক তথ্য সংগ্রহের পদ্ধতি কিভাবে নির্বাচন করা উচিত? সঠিক তথ্য কালেক্ট, গবেষণার জন্য সঠিক তথ্য সংগ্রহের পদ্ধতি কিভাবে নির্বাচন করা উচিত? সঠিক তথ্য সংগ্রহ পদ্ধতি তো আপনি মানে ডিপেন্ড করবে আপনার ইসের উপরে, আপনি কি ধরনের টাইটেল ব্যবহার করছেন, আপনি কি ধরনের উদ্দেশ্য আপনার গবেষণার। ধরেন আপনি মনে করেন আপনি একটা টাইটেল ব্যবহার করলেন, হোয়াট আর দ্য কজেস এন্ড কি বলবো, হোয়াট আর দ্য কজেস এন্ড রেমেডিস অফ বার্ন আউট বা কোভিড, হোয়াট আর দ্য কজেস বা ওয়াই
হ্যাপেন্ড কোভিড, মানে কোভিড কেন হয়েছিল ধরেন, দেখেন এই যে কোয়েশ্চেনটা ওয়াই আমি করলাম, এটা আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এটার মধ্যে কিছু কারণ জড়িত আছে? এটা তো কোনো সংখ্যাত্মক বিশ্লেষণ তো দিতেছে না আমাকে। তো এই আপনার টাইটেল আপনার অবজেক্টিভ আপনাকে ডিরেকশন দিয়ে দেবে, আইদার দ্য মেথোডোলজি শুড বি কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটিভ অর মিক্সড ইভেন। কোয়ালিটেটিভ কোনটা, যে ওই যে বললাম কারণ খুঁজে বের করা, তারপরে এর এর মানে লিটারেচার ইনভেস্টিগেশন করা, অথবা মনে করেন হচ্ছে রিভিউ করা, অথবা ক্রিটিক্যালি সিনথেসাইজ করা, এইগুলো হচ্ছে আপনার কোয়ালিটেটিভের। এখন এইটার জন্য আপনি কোন ধরনের টুল ব্যবহার করেন? দেখেন কোয়ালিটেটিভ যদি আমরা এই পিওর লিটারেচার রিভিউ বেস করি, আমরা পিওর লিটারেচার, এইগুলো আরো অনেক টাইপ আছে, 11-12 ধরনের লিটারেচার রিভিউ আছে। সেই ক্ষেত্রে আমরা মেথোডোলজি স্পেসিফিক কিছু মেথোডোলজি এটা যখন করবেন পেপারের মধ্যে তখন বুঝতে পারবেন। যেমন প্রিজমা ফ্রেমওয়ার্ক ব্যবহার করি আমরা, তারপরে এখন ভুলে গেছি, বহুদিন রিসার্চের মধ্যে নাই তো। আচ্ছা, কেউ জেনে থাকলে একটু মেসেজ কমেন্ট করে জানাই দিবেন। প্রিজমা, তারপরে ও এসএল কি এসএলআর জানো, স্পার ফর এসএলআর, স্পার ফর এসএলআর, ঠিক আছে মনে পড়ছে, আমার প্রফেসরের নাম মনে আছে, স্পার ফর এসএলআর। তারপরে আমরা আরো কয়েকটা স্টেজ ব্যবহার করি লিটারেচারের জন্য। এবার এটার জন্য যদি আমি আবার ডেটা কালেকশন করি, হ্যাঁ মানে ইন্টারভিউ নেই, তাহলে আমরা এর জন্য আবার ইন্ডিগো, তারপরে আরো, তারপরে অ্যাটলাস, তারপরে আপনার তারপরে স্কিডো, এই নতুন নতুন সফটওয়্যার এলিসিড, এগুলো ব্যবহার করি, এই টুলগুলো ব্যবহার করি। তা আবার মনে করেন যদি এখন মনে করেন আমি ব্যবহার করলাম যে কোভিড হয়েছে 7টা-8টা কারণে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল হচ্ছে সোয়াচ, মানে হাসিতে বা স্পিডিং এ আমাদের আমরা এরকম দেখলাম যে বায়ুবাহিত কারণে কোভিড হয়েছে, এইটার পার্সেন্টেজ কতটুকু, এটার জন্য অফকোর্স আপনার কোয়ান্টিটিতে যাইতে হবে, মানে কোয়ান্টিটিভ রেজাল্ট আসবে। তো দেখছেন আপনার টাইটেল কিন্তু বলে দিতেছে যে কোন ধরনের রিসার্চ করবেন। আচ্ছা, এরপরে মনে করেন আপনি এই কোয়ান্টিটিভের ক্ষেত্রে আপনি কি করবেন, কোয়ান্টিটিভ আপনার টাইটেলেই বলে দেবে আপনি কোন ধরনের অ্যানালাইসিস করবেন, কোন ধরনের টুলস ব্যবহার করা লাগবে। আপনি এসপিএসএস, এমওস, পিএলএস, তারপরে আর কি আছে, বিবলিওশাইনি তো ইসে কোয়ালিটিটিভে, এই যে অ্যাডভান্স পাইথন, মেশিন লার্নিং, এগুলা। আর মিক্স মেথডের ক্ষেত্রে তো কম্বিনেশন অফ বোথ থিংস, অর্থাৎ একটা পেপার যখন গ্রাউন্ডেড থিওরি থেকে এক্সপ্লোর হয়ে, মানে মানুষ কোয়ালিটেটিভ ট্রায়াঙ্গুলেশন ভ্যালিডেট করে সোসাইটিতে কোনো রেজাল্ট দিতে চায়, তখন হচ্ছে মানুষ মিক্স মেথডে যায়। যেমন চা বাগানের শ্রমিক, মানে 80% শ্রমিক বলছে তারা বেতনে খুশি না, আবার 20% মালিক বলতেছে, তারা বলতেছে আমরা তো অনেক বেতন দিই। তাহলে এখন এই 80% মানুষের কাছ থেকে আপনার নিতেছেন হচ্ছে সার্ভে, মানে কোয়েশ্চেনিয়ার সার্ভে করতেছেন কোয়ান্টিটিভ, আর 20%-এর কাছ থেকে আপনি ইন্টারভিউ নেন। এইবার দুইটাকে ভ্যালিডেট করেন রেজাল্টটা। এইটাকে আমরা ধরেন, আমি একটা এক্সাম্পল দিলাম, এটাকে আমরা বলি মিক্স মেথড, হ্যাঁ, বা ট্রায়াঙ্গুলেশন সিস্টেম। এই তো এখন আপনি দেখেন সবই কিন্তু আপনার টাইটেল বলে দিচ্ছে যে কি করবেন কি করবেন না, বুঝলেন না? বলেন স্যার। আপনাকে অত্যন্ত ধন্যবাদ স্যার, এবং আন্তরিক মানে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আপনার প্রতি কৃতজ্ঞ এত দৃষ্টিনন্দন মানে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য স্যার। আরেকটি বিষয় স্যার, আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যে সমস্যাটি আমরা খুবই মানে ফেস করি, এবং প্রত্যেক রিসার্চারই এই সমস্যাটা ফেস করেন, যে বাজেট ইস্যু। এই বিষয়ে যে আমার একটি প্রশ্ন ছিল, যদি আপনি একটু আপনার দৃষ্টিভঙ্গিটাতে বলতেন যে গবেষণার পদ্ধতি, গবেষণার পরিকল্পনায় বাজেট ও খরচের বিষয়টি কিভাবে অন্তর্ভুক্ত করা উচিত? বাজেটের বিষয়টা কিভাবে অন্তর্ভুক্ত করা উচিত? জি জি, বাজেটের বিষয়টা অন্তর্ভুক্ত করা উচিত আপনার ইসের উপরে। আপনার দ্বারা একটা জিনিস আমি বলি শহীদ, আপনার দ্বারা এখন হচ্ছে ইসের কি বলে ইংলিশ, আপনার দ্বারা এখন চাঁদা যাওয়া সম্ভব, কিন্তু আপনার দ্বারা ক্রিকেট প্লেয়ার হওয়া সম্ভব না। বুঝতে পারছেন কেন? কেন? কারণ চাঁদে যাইতে টাকা পয়সা লাগবে, চাঁদে যাইতে আপনার ইয়া লাগবে, কি বলে রকেট উঠে বসে যাবেন, কিন্তু ক্রিকেট খেলা কিন্তু আপনার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে ক্রিকেট খেলা ফিটনেসের বিষয় আছে, অনেক আগে থেকে এটা একটা ইমিউনিটি সিস্টেমে গ্রো করতেছে। এখন এই বাজেট আপনি এমন বাজেট ধরেন, আপনি সলিসিটেড প্রপোজালের মধ্যে, আস্কিং প্রপোজালের মধ্যে আপনাকে বলা হচ্ছে, আপনি মনে করেন যে 3 কোটি টাকা বাজেট আছে এবং এইটা আপনার 10টা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে। তা আপনার 3 কোটি টাকা যদি 10টা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, তার প্রতি বিশ্ববিদ্যালয়ে কয় টাকা পড়ে?
30 লাখ নাকি? হ্যাঁ 30 লাখ। আচ্ছা, প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 30 লাখ। এখন আপনি যদি একাই একটা বাজেট করেন 30 লাখ টাকার, এটা কোয়াইট ইম্পসিবল। সুতরাং সবচেয়ে প্রথমে বিষয় হচ্ছে যে বিষয়টা খেয়াল করতে হবে বাজেটের, সেটা হচ্ছে যে আপনি বাজেটটা কি রিলেভেন্ট কিনা এবং কস্ট ইফেক্টিভ কিনা, যে প্রয়োজন সেই প্রয়োজনে আপনি পারপাসটা সার্ভ করতেছেন কিনা। এবং বাজেটের বিষয় হচ্ছে যে বাজেট যদি আপনি, আমাদের দেশে হয় কি, আমাদের দেশে খুব কমন একটা কোয়েশ্চেন আছে যে আমরা নাকি বাজেট পাই না, বাজেট পাই না। আর আমি আবার একটু বলি যে বাজেট আসলে মানে আসলে বাজেট আমরা প্রপার ইউটিলাইজ করি কিনা সেটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? বাজেট পাই না, পাই না এটা 100, এইটা ঠিক আছে, পাই না। আর যতটুকু পাই সেটাও আবার পাই কিনা। এই যে রিসেন্টলি ইউজিসির হিট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট, এটা দেখলাম গত কয়েকদিন ধরে সবাই সেলিব্রেট করতেছে যারা যারা পাইছে। আমি অবশ্য দিতে পারছিলাম না, লাস্টে 2 দিন আগে জানছিলাম। তো তাদের প্রজেক্ট আমি ভেতরে তাদের প্রজেক্টের হিসেবে আমি পড়ছি আর কি। এটা নিয়ে নানান সমালোচনা অনেক কিছু হয়েছে আর কি, যেগুলো নিয়ে আলোচনা না করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার আর বাজেটটা একটু দৃষ্টিনন্দন হওয়া উচিত, অর্থাৎ একবারে যেন সবাই পড়তে পারে আর কি, মানে ক্লিয়ার যেন বোঝা যায়। হ্যাঁ, আপনার ভেগ কোনো কিছু দেওয়া থাকে না। আপনি লেখছেন মিসসেলেনিয়াস 30,000 টাকা, ধরেন মিসসেলেনিয়াসের মধ্যে কি আছে 30,000 টাকা, বুঝতে পারছেন? তারপরে এমন কোনো কিছু ইয়া করা লাগবে না। আপনি মনে করেন এখন ব্যবহার করতেছেন 30,000 টাকার একটা কম্পিউটার, আর বাজেট পায় আপনি 3 লাখ টাকার একটা কম্পিউটার কিনুন, অসঙ্গতিপূর্ণ না এটা? এরকম অসঙ্গতিপূর্ণ জিনিসগুলা আনা যাবে না। এবং একদম ম্যান্ডেটরি কস্ট সেগুলা অ্যাড করা লাগবে। আপনার ট্রানজাকশনাল কনসিস্টেন্সি ডকুমেন্টেড থাকা লাগবে। তারপরে আপনার ইসের কি বলে ফান্ডিং সোর্স আরো যদি পাওয়া যায় সেগুলো আপনি নজর রাখা লাগবে। জি স্যার। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে গবেষণার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? অনুকূল পরিবেশ করে দেওয়ার জন্য আমাদের কোয়েশ্চেন গুলো কুইক ফায়ারের মতো হইতেছে, অসুবিধা নাই। অনুকূল পরিবেশের জন্য আপনার ওই যে মাইন্ড সেট আপ থেকে লাগবে, ঠিক থাকা লাগবে প্রথমত। 2 নাম্বার হচ্ছে যে আপনার ইসের সারাউন্ডিংস একটা ফ্যাক্টর। আপনার আশেপাশে গবেষক যদি থাকে তাহলে গবেষক হবেন, আপনার আশেপাশে যদি খেলোয়াড় থাকে আপনি খেলোয়াড় হবেন, এরকমই নিয়ম। সারাউন্ডিংস একটা ফ্যাক্টর। তারপরে সুপারভাইজারদের সান্নিধ্য এবং রিলেশনশিপ থাকা। তারপরে ইসের কি বলে খুবই কনসিস্টেন্ট থাকা রিসার্চের ক্ষেত্রে। নট অনলি দ্যাট, আপনার একাডেমিক রিসার্চের নলেজ গুলা কিভাবে একাডেমিতে ইউজ করা যায় সেই ধারণা থাকা লাগবে। তারপরে আপনার এই তো আরো আরো বলতে পারবো। বলেন, নেক্সট কোয়েশ্চেন বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আমাদের আজকের দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন, তারপর আমরা দর্শকদের কোয়েশ্চেন পর্বে চলে যাব। যে আপনি একজন গবেষক এবং আপনার দৃষ্টিতে গবেষণার প্রি প্ল্যানিং এর মধ্যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ গুলো কি কি হতে পারে? প্রি প্ল্যানিং এর মধ্যে জি জি। প্রি প্ল্যানিং এর মধ্যে গবেষণার মধ্যে সীমাবদ্ধতা যেটা সেটা থাকে সবচেয়ে বড়, সেটা ইয়া ধরেন প্রজেক্ট আমাদের এখানে কল ফর পেপার, কল ফর চ্যাপ্টারে খুব একটা বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু গবেষণা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে সেখানে ফান্ড এবং গবেষণা প্রজেক্ট গুলো আসে। দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রজেক্ট পাই এরকম মনে করেন আগামী 3 দিন পরে প্রজেক্ট সাবমিশনের ডেট। একটা প্রজেক্ট সাবমিশন তিন দিনের জন্য করা যায় বা প্রজেক্ট রেডি করা যায় 3 দিনে, এই একটা বিষয়। তারপর 2 নাম্বার হচ্ছে যে আমরা আসলে প্রপার ট্রেনিং পাই না। আর ট্রেনিং মানে টাকা ছাড়া সবকিছুই তো অসল ভাই। সেক্ষেত্রে যদি ফান্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বিশাল একটা সমস্যা না? কারণ আমি এত রিসার্চ করতেছি, আমি যদি রিসার্চে ফান্ড না পাই, টাকা পয়সা, ইন্সপিরেশন, মোটিভেশন যদি না পাই, ইনসেন্টিভ, এটা ইনসেন্টিভসও ধরেন, এটা যদি না পাই তাহলে প্রবলেম। তারপরে আপনার ওই যে এইসের ডকুমেন্টস এর কথা তো আছে, সুপারভাইজারের ইস্যু আছে এখানে। তারপরে আপনার ইথিক্যাল অ্যাসপেক্টস, সোশ্যাল দৃষ্টিকোণ, হ্যাঁ আপনার সোসাইটি কিভাবে নিতেছে আপনাকে। তারপরে মোটিভেশন কতদিন থাকতেছে, এই ইস্যুগুলো মোটা দাগে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দিস আর দ্য বেসিক প্রবলেমস। এবং আরো একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো বা আসলে প্রচুর জিনিসে বাদ যাইতেছে আজকে প্রিপারেশনে, আজকে প্রোগ্রামে কোনো বিন্দুমাত্র প্রিপারেশনও নাই ভাই, বা ইয়া নাই।
যেমন আপনার ওই যে কি বলে, আপনি একটা বাংলাদেশে অনেক রিসার্চারদের, বিশ্বাস করবেন না, যারা খুব ভালো ভালো রিসার্চ পেপার লিখে, তারা হচ্ছে জার্নাল সাবমিশন প্রসেস কমপ্লেক্সিটির কারণে ভালো ভালো জার্নাল গুলোতে পেপার সাবমিট করে না। বুঝতে পারছেন? এইগুলো এখন কিভাবে করা যায়? যেমন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটার মধ্যে জার্নাল প্রসেস সাবমিশন করা আছে, কি বলে মানে সব কিভাবে সাবমিশন করে সেগুলো এখানে দেওয়া আছে। এই যে বিষয়গুলো আছে, এগুলোতে ট্রেনিং এর একটা ফ্যাক্টর আছে। তারপরে আপনার সরকারের সদিচ্ছার বিষয় আছে। হ্যাঁ, তারপরে যেমন বললাম না, কোভিড এর মতো যদি সিচুয়েশন বাংলাদেশে আবার আসে, তাহলে আপনি আপনি কোভিড এর সময় যে ভুক্তভোগী ছিলেন, এখনো সেই ভুক্তভোগী হবেন আপনি। আপনার আপনি সিলেটে চিন্তা করে দেখেন, গত জুলাই মাসে 24 জুলাইতে, আগস্ট সেপ্টেম্বর দিকে প্রচন্ড ভারী বন্যা হইলো সারা বাংলাদেশে, সিলেটেও বাদ যায় নাই। তো সিলেটের বন্যা ব্যবস্থা নিয়ে আপনারা কিছু করছেন? আর কিছুই করেন নাই। হ্যাঁ, তো এইটাই আমরা লার্নিংস থেকেও শিক্ষা নেই না, লার্নিংস ইতিহাস থেকেও লার্নিংস নেই না। এইটাও আমাদের একটা বড় ধরনের লিমিটেশনস বাজেট কি বলে রিসার্চ প্ল্যানিং এর ক্ষেত্রে। আবার অনেক অপ্রাসঙ্গিক বিষয় প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসি। যেমন মনে করেন আপনি পেপারই শুরু করতে পারেন না, আপনি আমায় জিজ্ঞাসা করতেছেন স্যার কয়জন কি বলে অথরকে নেবেন, বা এটা 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 পাবলিশ করার পর কয় টাকা পাবো ধরেন। হ্যাঁ, এইগুলা প্ল্যান যদি থাকে তাহলে আবার সমস্যা মাথার মধ্যে থাকলে। এই আরো আরো আছে, আরো তো বলতে পারবো ভাই। আপনার মোটিভেশনটাকে কন্টিনিউয়াস করা, হ্যাঁ, তারপরে ভালো রিসার্চার খুঁজে বের করা, হ্যাঁ, তারপরে ইংলিশে স্মার্ট হওয়া, এইগুলা মেনি থিংস। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। এর মধ্য দিয়ে আমাদের ফার্স্ট ডে রিসার্চ নাইট 0.1 এপিসোড 0.5 প্রি রিসার্চ প্ল্যানিং দি কে টু আনলকিং ইনসাইটফুল ডিসকভারিজ, এই টপিকের দ্বিতীয় পর্ব শেষ হলো। এখন আমরা তৃতীয় পর্বে চলে যাব, দর্শকদের কোয়েশ্চন সেশনে। তারই আগে আমি আরেকবার পরিচয় দিতে চাই। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সাইদুর রহমান পলাশ, প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, অ্যাসোসিয়েট প্রফেসর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিরেক্টর সিটিআরপি মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা শুরুতেই প্রশ্ন নিব। শুরুতেই প্রশ্ন করেছেন আমাদের শ্রদ্ধেয় দর্শক মেহেদি আজিজ ভাইয়া। প্রশ্ন করেছেন, হাউ ডাজ ইফেক্টিভ প্রি রিসার্চ প্ল্যানিং হেল্প টু ডিফাইন অ্যান্ড রিফাইন টু রিসার্চ কোয়েশ্চন and why is it critical for the entire research process? স্যার আপনি মেহেদি ইজ মাই স্টুডেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করছে। সেটা হচ্ছে যে কিসে মানে হাউ ডাজ ইফেক্টিভ প্রি রিসার্চ প্ল্যানিং বলতে হয় যে, আমি একটা কথা বলতাম, আরে ওই যে বলে না মানে ওয়েল প্র্যাকটিস না প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তা আমি আবার এটা সামনে নিয়ে আসতাম, ওয়েল প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট না, প্র্যাকটিস ম্যাক্সিমাম না, ওয়েল প্র্যাকটিস। তো এই জেন্টলম্যান আবার ইফেক্টিভ লিখে নিয়ে আসছে, ইফেক্টিভ প্রি রিসার্চ প্ল্যানিং। অর্থাৎ আপনার প্ল্যানটা যদি খুবই ইফেক্টিভ হয়, ইফেক্টিভ কিভাবে হবে? এইবার আসেন হচ্ছে আপনি কিভাবে ইফেক্টিভ করবেন হচ্ছে দেখেন, দ্যাট হেল্প টু ডিফাইন এন্ড রিফাইন দ্য রিসার্চ কোয়েশ্চেন্স। অর্থাৎ আপনি ফার্স্ট অফ অল একটা রিসার্চের কনসেপ্ট থেকে অ্যাবস্ট্রাক্টে আসে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থেকে আমরা রিসার্চ কোয়েশ্চেন্সে আসি। এর মধ্যে লিটারেচার আমরা পড়াশোনা করি। তো এই লিটারেচার পড়াশোনা করার পরে আমরা কোয়েশ্চেনটা জেনারেট করি, সেই কোয়েশ্চেনের আনসার সলভ করার জন্যই কিন্তু আমরা রিসার্চ করি আমরা। এখন আপনি পিওর কোয়েশ্চেনটা কোন সময় পাবেন? যখন কিনা রিসার্চের গ্যাপ খুঁজে বের করতে পারবেন, কোন এরিয়াতে আপনার গ্যাপ আছে, সেই গ্যাপটা আপনি যখন খুঁজে বের করতে পারবেন, তখন আপনার কোয়েশ্চেনটা খুঁজে বের করতে পারবেন খুব আরামে, ইজিলি। এবং এই কোয়েশ্চেনের উপরে বেস করে আপনি কি করতেছেন, সুন্দর একটা টাইটেল তখন ফিক্স করবেন যে ইট উইল বি মাই রিসার্চ টাইটেল। এই যে টাইটেলটা দেখেন, এই যে শুরু, আপনি এই টাইটেল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, আমাদের একটা রিসার্চ প্রপোজালের শেষ পর্যন্ত হচ্ছে রেফারেন্স পর্যন্ত, এই টাইটেল এবং এই অবজেক্টিভ আপনাকে টিউন করে আপনার এই প্রত্যেকটা পার্ট আপনাকে লিখতে হবে। যদি আপনার রিসার্চ কোয়েশ্চেনটা এবং টাইটেলটা মানে ইফ ইউ থিঙ্ক যে এটা গুড, বা সুপারভাইজার যদি বলে ভালো, ওকে হয়েছে, তাহলে আপনি হচ্ছে একেবারে পুরো হচ্ছে মানে
ইফেক্টিভ একটা রিসার্চ আউটপুট পাবেন মানে ফাইনালি। এখন এই প্ল্যানটা আপনাকে সাহায্য করতেছে, কিভাবে সাহায্য করতেছে? টাইটেল আপনাকে আগে থেকে ড্রাফট করার জন্য সহায়তা করতেছে, কারণ আপনি জানেন যে যদি আমি ভালো জায়গায় সাবমিট করতে যাই তাহলে আমার ভালো পেপার ডকুমেন্ট ডাউনলোড করা লাগবে, সুতরাং আপনি ভালো সোর্সে যাবেন পেপার পেপার করার জন্য। এখন ওই সোর্সটা কিন্তু আপনি রেডি রাখবেন, অর্থাৎ আমি এলসেভিয়ার, এমআরএল, এই 3 পাবলিশারের, টেইলর ফ্রান্সিস, এই 4 পাবলিশারের পেপারে বাইরে যাব না। দেখেন আপনার ইফেক্টিভ রিসার্চ প্ল্যানিং কিন্তু আপনাকে বলে দিচ্ছে। ওকে ফাইন, আপনি বললেন যে আমি এখানে ইথিক্যাল কনসার্ন ছাড়া যাব না। দেখেন আপনি প্রি রিসার্চ প্ল্যানিং কিন্তু আপনি ইথিক্যাল রিসার্চটাকে আপনি কিন্তু মানে রিসার্চটাকে কিন্তু ইথিক্যালি স্ট্রং করতেছেন। আচ্ছা ফাইন, আপনি দেখেন যে মানে আপনি বাজেট করতেছেন, আপনি রিসার্চে যখন অ্যানালাইসিস করবেন টুলস লাগবে, সেই টুলসে দেখা গেল যে এসপিএসএস আপনার কিনা লাগতে পারে। সেই কিনার জন্য মনে করেন আপনি যে পরিমাণ বাজেট, সেই বাজেটটা কি আপনি ফিক্স করতে পারতেছেন কিনা, বাজেট ওইখানে দিচ্ছেন কিনা। আপনি দেখা গেল ওইখানে বাজেট দিচ্ছেন 20,000 টাকা, আর আপনার মনে করেন টুলস কিনা লাগবে 2 লাখ টাকা, তখন তো আপনি বিপদে পড়বেন, মারাত্মক বিপদে পড়বেন। তো এই যে ইফেক্টিভ রিসার্চ প্ল্যানটা আপনার ইসের আপনি যদি বাস্তবসম্মত প্র্যাকটিক্যালি যদি করেন তাহলে এটা ইফেক্টিভ হবে, এবং এইটা যদি ইফেক্টিভ হয় তাহলে ফার্দার স্টেজগুলো আপনার আলটিমেটলি ইউ উইল গেট দা মানে পিওর রেজাল্টস। এবং ওয়াই ইট ইজ ক্রিটিক্যাল ফর এন্টায়ার রিসার্চ প্রপোজাল, ওই যে রিসার্চ প্রপোজাল বললাম না যে আপনি কোথায় এটা ইমপ্লিকেশন করবে সোসাইটিতে, সেটা আপনাকে আগে জানাই দিবে। আপনার লিমিটেশনস কোনগুলো আসবে সেটাও একটু বলে দেবে, যে আপনি এটার পেপার কম পাইতে পারেন, অথবা এখানে শুধু কোয়ালিটি কোয়ান্টিটি পাইতে পারেন ডেটা অ্যানালাইসিস। তারপরে মনে করেন আপনি রিসোর্স লিমিটেশনস আছে কিনা সেটা জানাই দেবে, বাজেট কনস্ট্রেন্ট আপনি কিনা সেটা জানাই দেবে। সো দিস আর দ্য থিংস আপনাকে এইভাবে করে পুরো প্রসেসটার মধ্যে এই রিসার্চ প্রপোজালটা, প্রি রিসার্চ প্ল্যানিংটা সাপোর্ট করে প্রপোজালটা। জি ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কোয়েশ্চেন নেব। প্রাপ্তি সিনহা কোয়েশ্চেন করেছেন, স্যার আফটার রিডিং এন ওয়ান অ্যাবস্ট্রাক্ট আই ডু নট হ্যাভ দি পেশেন্স টু রিড অ্যানাদার ওয়ান, হাউ ক্যান আই ইমপ্রুভ ইট? এটা বিশাল কোয়েশ্চেন আসলে। এখন কি বলবো, এটা কিভাবে রিড করবেন, এটা মানে জোর করে বসতে হবে আর কি, কিছু করার না। এটা হচ্ছে আপনাকে কি বলি আপনাকে, মানে ইটস লাইক আপনার যতক্ষণ না পর্যন্ত এইটার সাথে একটু কানেক্টেড না হবেন। ধরেন আমি আমার ছাত্র জীবনে একটা এক্সাম্পল দিই। আমরা হচ্ছে আমাদের 6 মাসের সেমিস্টার ছিল, তো 6 মাসের সেমিস্টার প্রথম 4 মাস ক্লাস হইতো, আমাদের ক্লাস হওয়ার পরে 4.5 মাস ক্লাস হইতো, আর পরে হচ্ছে আমাদের 27 দিন 28 দিন বন্ধ দিত, মানে ওই বন্ধের মধ্যে আমরা পড়াশোনা করতাম। আর এরপরে হচ্ছে পরীক্ষা হইতো প্রত্যেকদিন মাঝখানে 3 দিন করে বন্ধ। এখন কি করতাম আমরা হচ্ছে এমনি তো পড়াশোনা করতাম না সেমিস্টার, ওই সময় শুধু নোটস টোটস রেডি করে রাখতাম, আর হচ্ছে বাকি এই 15 দিন আগে থেকে খুব পড়াশোনা করতাম। এখন এই 15 দিন আগে যখন বসতাম তখন ভাই পড়তে বসা যে এত টাফ, মানে কনসেন্ট্রেশনই আসে না, মানে মুখস্থ হয় না, তারপরে মাথায় থাকে না, এরকম একটা অবস্থা। তখন কি করতাম আমরা, মনে করেন যে এরকম যে বইও যদি না পড়তাম, একাডেমিক পড়াও না, পেপার থাকতো আমাদের, আমরা পেপার পড়তাম যে কনসেন্ট্রেশনটা যেন আসে। তারপরে আরো একটা জিনিস করতাম হচ্ছে, আপনার দেখা গেল যে আমার ফ্রেন্ড যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে আসতাম। হ্যাঁ, ওই যে শহীদ আপনার সাথে বলছিলাম সুলতান আহমেদ রাহি, ও আমার সাথেই থাকতো, আমি এইভাবে পড়াইছি। তো এইভাবে করে আমরা দুইজনে গল্প করে আলোচনা করে, তারপরে আরো একটা বিষয়, সেটা হচ্ছে একটা পেপার পড়ার পরে আপনি যেহেতু অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে যেহেতু কনসেন্ট্রেশন থাকে না, তাহলে ব্রেক নেবেন। মানুষের কনসেন্ট্রেশন 17 মিনিট থেকে 19 মিনিটে বেশি থাকে না কখনো, এরপরে ব্রেক নেওয়া লাগে। তো আজকে একটা পড়ছেন, কালকে 2টা পড়েন ওই একই পেপার, দেখেন পারেন কিনা। তো 2টা পারলে আপনার সাকসেস, তারপরের দিন 3টা পড়েন, এইভাবে একটু পেশেন্স রাখতে হবে, মানে জোর করে আটকাইতে হবে এখানে মন। আর মজার বিষয়টা হচ্ছে কি, আপনি যখন 5, 7টা 10টা পেপার পড়ে ফেলবেন এবং 1টা 2টা অ্যাবস্ট্রাক্ট আপনি নিজে ট্রাই করবেন লেখার, মানে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, তখন এটার মধ্যে বুঝতে পারবেন। এবং আপনার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আমি একটা স্ট্র্যাটেজি আপনাকে বলে দিই, হুইচ উইল বি ইফেক্টিভ। আপনি একটা নিজে আপনার পছন্দের টপিকের মানে অ্যাবস্ট্রাক্ট ড্রাফট এবং অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে পড়াশোনা করেন, তাহলেই আপনার কনসেন্ট্রেশন চলে আসবে। জি স্যার ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কোয়েশ্চেন নিব। মেহেদি আজিজ আরেকটি কোয়েশ্চেন করেছেন, what is the role of a pilot study in the pre-research planning phase? How can it lead to more
হ্যাঁ আমি বুঝতে পারছি, তো পড়ায় দেখতেছি আমি, শুনতে পাচ্ছি না। শহীদ, আর ইউ দেয়ার, ক্যান ইউ হিয়ার মি, অর মাই নেটওয়ার্ক হ্যাজ বিন ফোন, কোনটা কোনটা গেছে আমারটা? আচ্ছা আমি কথা বলতে থাকি, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ মেহেদি। কোয়েশ্চেন করছেন পাইলট স্টাডি কি জিনিস সেটা আগে একটু বুঝতে হবে। পাইলট স্টাডি বলতে আমরা একটা স্টাডি করার আগে একটা স্টাডি করে নেওয়া। যেমন তাহলে স্যার পাইলট স্টাডির সাথে রিসার্চ প্রপোজালের ইয়া কি তফাৎটা কি? তফাৎ হচ্ছে রিসার্চ প্রপোজাল উইল গিভ ইউ দ্য ডিরেকশন এন্ড ইটস এ ব্লুপ্রিন্ট। অন দ্য আদার হ্যান্ড পাইলট স্টাডি মিন্স আপনি যে পেপারটার উপরে কাজ করতে যাবেন সেই পেপার ধরেন আপনি কোশ্চেনটা রেডি করছেন, কোশ্চেনটা ওকে আছে কিনা সেইটা দেখার জন্য, টেস্ট করার জন্য আপনি 10-12 জন 15 জনের কাছ থেকে আপনি আগে টেস্ট করালেন। টেস্ট করার পরে মানে সার্ভে করলেন। সার্ভে করার পরে আপনি যদি দেখেন যে আপনার রিসার্চটা ভ্যালিডেট, যে মনে হইতেছে যে না আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার রেজাল্টটা আসতেছে, দেন আপনি ইসের কি বলে পরবর্তীতে যাবেন। আমি আরো ক্লারিফাই করি, আমি একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে ইসের জন্য। সেটা হচ্ছে যে একটা কোয়ালিটেটিভ রিসার্চ আপনি পেপারটা রেডি করতেছেন, রেডি করার ক্ষেত্রে যদি ধরেন মনে করেন এখানে 20টা স্টেটমেন্ট ব্যবহার করছেন আপনি, 20টা স্টেটমেন্টের মধ্যে 10টা স্টেটমেন্ট অলরেডি প্রিভিয়াস পাবলিশ পেপারে আছে, সেই প্রিভিয়াস পাবলিশ পেপারের জন্য স্টেটমেন্টের জন্য পাইলট স্টাডি না করলে হয়। কারণ সেই স্টেটমেন্ট গুলো ভ্যালিড নাকি সেইটা টেস্টেড রেজাল্ট আলাদা বইয়ের মধ্যে থাকে, এটা আমরা কোরআন বা আলফা দিয়ে আমরা মেজার করি। আর যদি মনে করেন যে বাকি 10টা স্টেটমেন্টের আপনার কোনো রেফারেন্স নাই, এগুলো নিজে বানাইছেন আপনি, অ্যাডপ্ট করছেন, তখন এই 10টা কোয়েশ্চেনের জাজমেন্ট আসলে এগুলো ঠিক আছে কিনা সেইটা করার জন্য পাইলট স্টাডি করে 20 জনের কাছে পাঠিয়ে দিয়ে ওই রেজাল্টটা পায়, পাওয়ার পরে তারপরে দেখে যে আগের রেজাল্টের সাথে ম্যাচ করতেছে কিনা। তো এটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দুই ক্ষেত্রেই লাগে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা স্যাচুরেশন বলে আবার, অর্থাৎ কয়জনের রেসপন্ডেন্ট মেইল থাকলে আপনি এই স্টেজে থাকতে পারবেন, স্যাচুরেশন বলে আবার। এখন ঘটনা হচ্ছে যে পাইলট স্টাডি বলছে হোয়াট ইজ দ্য রোল অফ পাইলট স্টাডি ইন দ্য প্রি প্ল্যানিং রিসার্চ প্ল্যানিং ফেজেস। এটা হচ্ছে বেসিক্যালি সায়েন্স স্টুডেন্ট, আইটি ব্যাকগ্রাউন্ড, মেডিকেল স্টুডেন্টের জন্য এটা খুব দরকার। অর্থাৎ আপনি একটা প্রপোজাল করবেন, প্রপোজালটা কি আসলে ফিজিবল কিনা, অ্যাচিভেবল কিনা, মানে ওই যে ই আছে না স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, টাইম সেন্স, অ্যাটেনেবল, এইগুলা কিছু মানুষজন কি এটা মানে একসেপ্ট করতেছে কিনা, এই 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 রিসার্চটা কোন জায়গায় সবচেয়ে গ্রহণযোগ্য হবে, এগুলো জানার জন্য আগে থেকে একটু আলোচনা করে নেওয়া, এটাকে আমরা পাইলট স্টাডি বলতেছি। এটা প্রি প্ল্যানিং স্টেজের জন্য দরকার আছে। ওইটার উপরে বেস করে তো আপনি কোয়েশ্চেন ডেভেলপ করবেন, লিটারেচার লিখবেন, তারপরে মেথোডোলজি সাজাবেন, তারপরে ইমপ্লিকেশনস লিখবেন। আর বলছে হাউ ক্যান ইট লিড টু দ্য মোর ইনসাইটফুল ডিসকভারিজ। ও এখন ইনসাইটফুল ডিসকভারিজ পাইলট স্টাডিতে আপনি দেখলেন 10টা কোয়েশ্চেনের মধ্যে 5টা কোয়েশ্চেনের বা 7টা কোয়েশ্চেন স্টেটমেন্ট আর কি, কোয়েশ্চেনের স্টেটমেন্ট, যে এইগুলার রিলায়েবিলিটি অনেক বেশি আর বাকিগুলার রিলায়েবিলিটি নাই। তাহলে আপনার বুঝতে হবে এই কোয়েশ্চেনের মধ্যে ডেফিনেটলি কোন জায়গায় আমার কোয়েশ্চেন লিমিটেশনস আছে, প্রবলেম আছে, যার কারণে আমার আশানুরূপ রেজাল্ট আসতেছে না। যেমন একটা ইনসাইটফুল ডিসকভারি, এটা মানে অনেক বড় একটা ইসে থেকে আপনি পুরো রিসার্চ করলেন, করার পর শেষে এসে ভুল পাইলেন রেজাল্ট, এর সাথে পাইলট স্টাডির মধ্যে প্রথমে আপনি একটু জানতে পারলেন যে এই জায়গা ভুল আছে বা এটা আপনি ইয়ে করতেছেন, এই একটা বিষয়। তারপরে বলছে যে আপনার ইসের পাইলট স্টাডি আপনি ইনসাইটফুল ডিসকভারি এই কারণেই দিবে, আগের ইসের সিমিলার টপিক গুলোতে আগের রিসার্চাররা কি রেজাল্ট পাইছে। ধরেন 1970 সালের টপিক হচ্ছে ইয়া কি বলে বার্ন আউট, সেই বার্ন আউট 1970 সালে যে ধরনের রিলায়েবল এবং ভ্যালিডিটি স্টেটমেন্ট ছিল সেটা কিন্তু এখন গ্রহণযোগ্য না, বুঝতে পারছেন। এখন যদি আপনাকে জিজ্ঞাসা মাসলোস নিড হায়ারার্কি থিওরিতে 1 নম্বরে কোনটা, বেসিক নিডের আগেও আমাদের এখন দরকার ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি নিড, বুঝতে পারছেন। তো মাঝে মাঝে সময় এবং সে অনুযায়ী পরিস্থিতির জন্য আমাদের অনেক সময় জিনিসগুলো চেঞ্জ হয়। এই চেঞ্জ কোনগুলো হওয়ার সম্ভাবনা আছে না হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আপনাকে পাইলট স্টাডি দিবে। আরো বলা যায় আসলে পেপারের বিষয় আছে, পেপার ডাউনলোডের বিষয় আছে, কোন পেপার চয়েস করব সেটাও পাইলট স্টাডি হতে পারে, তারপরে কয়টা রেফারেন্স নেব সেইটা হতে পারে। হ্যাঁ এই জি স্যার, আমরা আরেকটি কোয়েশ্চেন নিব। স্বর্ণা সমস্যা নাই। মোটিভেটেড ওয়েন রিসার্চ গেটস ডিফিকাল্ট, কিভাবে ইসের মোটিভেটেড হই রিসার্চ গেট মোর ডিফিকাল্ট। মোর ডিফিকাল্টের মোটিভেশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি ভ্যারিজ পার্সন টু পার্সন, আপনার পার্সন টু পার্সন ভ্যারি করবে। তবে আমার ক্ষেত্রে আমি যদি খুব বেশি ডিফিকাল্ট ফেস করি
আমি সোজা বাংলা, আমার কিছু মানে প্রফেসর আছে, আমি প্রফেসরদের সাথে যোগাযোগ করি, আমার বড় ভাই, আমার কোলাবোরেশন আছে, কোলাবোরেটরদের সাথে যোগাযোগ করি, হ্যাঁ, সলিউশন পাওয়ার জন্য। আর এইটা যদি এরকম হয়, মনে করেন আপনি যে ইয়া কি বলে, ডিফিকাল্ট বলতে কন্টিনিউ করতে ডিফিকাল্ট, মানে সবকিছু ডিফিকাল্টই, তাদের সাথে আমি যাদের বললাম তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। আর যদি বলেন যে ইয়া কি বলে একাডেমিতে ডিফিকাল্ট হইতেছে, অর্থাৎ আপনি ওই যে অ্যানালাইসিস পারতেছেন না, তারপরে ইসের ইংলিশে লিটারেচারে প্রবলেম হইতেছে, হ্যাঁ, সেইগুলোর জন্য আপনি একটু সময় নিয়ে ওইটা আবারও সুপারভাইজারের কাছে যান, নিজে একটু সলিউশন করার চেষ্টা করেন যে কোন জায়গা থেকে আমি মানে আমার কোন জায়গাটা আটকায় আছি আমি, হ্যাঁ। আপনি নিজের ভুলগুলো, নিজের প্রবলেমগুলো ইউ ক্যানট ফাইন্ড, আপনি ফাইন্ড করতে পারবেন না, মনে রাখবেন। এটা আপনার ফ্রেন্ডস, মানে কোলাবোরেটরস, কো অথর্স, সুপারভাইজার্স, তারাই আপনাকে বলে দিবে। আর প্রত্যহ মোটিভেশনের জন্য 2021 2020-21 সাল, 2020-21 সাল কোভিডের সময়, ওই সময় আমার পার ডে, আমি হিসাব করছি, আমার পাবলিশ পেপার অনুযায়ী পার ডে লেখা হয়েছে 565টা ওয়ার্ড, বুঝতে পারছেন? মানে টাইপ করছি 565টা ওয়ার্ড। আপনাকে মনে হয় যে 565টা ওয়ার্ড লেখার জন্য 565 বারই টাইপ করছি? ইম্পসিবল, বুঝতে পারছেন? মিনিমাম 1500 ওয়ার্ড করে টাইপ করছি পার ডে। এই দেখেন, এইটা একটা মোটিভেশন। আবার মনে করেন কাজের ফাঁকে ফাঁকে কিছু মোটিভেশন আছে, অর্থাৎ দেখা গেলো যে আপনার এই অ্যানালাইসিসের রেজাল্টটা যদি মিলে, তাইলে মনে করেন আপনি একটা সিনেমা দেখে, আমি আমার ক্ষেত্রে যেটা হয়, দেখা গেলো যে একটা মনে করেন চা খাইলাম, কফি খেলাম, বিস্কিট খেলাম, তারপরে চিপস খেলাম, বা একটা সিনেমা দেখলাম, নাটক দেখলাম, হ্যাঁ, বা বাইরে তো হাইটে আসলাম, নিজের ট্রিট দিলাম, এইগুলোর মাধ্যমে মোটিভেটেড থাকতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আজকের মতো শেষ প্রশ্নটি নিব। মেহেদি ভাইয়া একটি প্রশ্ন করেছেন, ফর স্টুডেন্ট হু আর স্ট্রাগলিং টু ফাইন্ড এ টপিক, হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ দেম ফর দি প্রি রিসার্চ প্ল্যানিং প্রসেস? এইটার জন্য আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে ওই লিটারেচার, তারপরে গ্যাপ, এগুলা বের না করে আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে যে ইয়া করেন, মেহেদি, আপনার জন্য উদ্দেশ্য বলতেছি যে যদি আপনি লিঙ্কডইন ব্যবহার করেন, অথবা ইসের লিঙ্কডইন রিসার্চ গেট ব্যবহার করেন, তারপরে আর কি আছে, ধরেন লিঙ্কডইনের কথাই বলি আপাতত এই মুহূর্তে, লিঙ্কডইনে ব্যবহার করেন। এখানে যে সিস্টেম হচ্ছে কি জানেন, যে জিনিস দেখেন সেই ধরেন সেই ধাঁচের জিনিস আপনার কাছে আসে, মানে সাজেশন অ্যালগরিদমে। ওইখানে কল ফর পেপার থাকে, কল ফর পেপার, কল ফর প্রপোজাল, কল ফর কনফারেন্স। এই কনফারেন্স গুলো দেখবেন, এইখানে দেখবেন কোন জায়গায় গ্যাপ গুলো আছে। কনফারেন্স গুলো সবসময় কন্টেম্পোরারি টপিক গুলোর উপরে দেয়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এটাকে ন্যারো করে নিয়ে আসতে হয়। ন্যারো করে নিয়ে আসতে হয় বলতে, দেখেন আপনি সর্বপ্রথম আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ল, আমি জানি। ল বলতে তো কোনো রিসার্চের এরকম এরিনা বা স্কোপ নাই, আমরা বলেছি আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর মধ্যে চলে আসে। বা ল, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস মানে হচ্ছে ল, ইংলিশ, তারপরে পলিটিক্যাল সায়েন্স, এইগুলো ধরেন। তারপরে ইসে লিটারেচার, আরবি, ফার্সি, এগুলো। আর মনে করেন সায়েন্সের ক্ষেত্রে টেকনোলজি, সিএসসি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে বিজনেস, সোশ্যাল ইস্যুস, পাবলিক। কিন্তু এগুলো সবগুলো কম্বাইন আমার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি আছে, ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি। দেখেন এই সব কিছুতেই কিন্তু আপনার নজর রাখা লাগবে, এবং আপনি কিন্তু তাৎক্ষণিক যদি আপডেটেড থাকেন আপনার পছন্দের ইন্টারেস্টেড টপিকের উপরে, বুঝতে পারছেন? ধরেন আপনি যে বললাম না এআই নিয়ে কাজ করতেছেন, আপনি এআই এর উপরে যদি আপডেটেড থাকেন, এগুলো আপনি জানতে পারবেন যে এই মুহূর্তে এই জায়গায় গ্যাপ আছে, এই কাজটা করে না কেউ। এটা আপনি একটু এঙ্গেজ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন। তো এই ফাইন টপিক। তারপর আরো একটা বিষয় হচ্ছে যে ইসের কি বলে, রিলেটেড জার্নাল। যে রিলেটেড জার্নাল বলতে, মনে করেন আমি একটা পেপার লিখলাম হচ্ছে অন্টারপ্রিনার, মার্জিনাল রুরাল উইমেন অন্টারপ্রিনার, ধরেন। এখন এই জার্নালটা, এটা কি আমি স্পোর্টস সায়েন্সের জার্নালে দিব? কখনো দিব না। আমি দেবো হচ্ছে অন্টারপ্রিনারশিপ রিলেটেড জার্নালে। আমি দেখবো যে অন্টারপ্রিনারশিপ রিলেটেড জার্নাল আমার আছে কিনা আমার সামনে। তখন ওই অন্টারপ্রিনারশিপ রিলেটেড যে জার্নাল, যেমন পৃথিবীর নাম করা একটা জার্নালের নাম হচ্ছে অন্টারপ্রিনারশিপ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই জার্নালে আপনি যাবেন, দেখবেন আছে 2025, 28, 30, 35 সালের মানে যে পেপার গুলা, সেইগুলোর কনসেপ্ট এখানে দেওয়া আছে। যে একাডেমি অফ ম্যানেজমেন্ট জার্নাল 28 সালের পেপার এখানে দেওয়া আছে, পাবলিশ কোনটা আসবে। এখন 28 সালের টপিক যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি আর আর এরপরেও যদি আপনি স্ট্রাগল করা লাগে টপিক খুঁজে বের করতে, তাহলে আরো পড়াশোনা করেন। হ্যাঁ, ওইটা রিলেটেড ইউটিউব দেখেন, এমনি গুগল করেন,
এইভাবে করে আপনার গ্যাপ খুঁজে বের করতে হবে এই আর কি, এবং টপিক বের করতে হবে। আর টপিকের ক্ষেত্রে ওই যে বললাম না, টাইটেলের ক্ষেত্রে ওই যে 12টা 14টা, গত 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 দিন তো ইয়া ভাই বলছে, শাহাবুদ্দিন ভাই, যে টাইটেলে 2টা 3টা ভেরিয়েবল থাকা লাগে, তারপরে আছে ইসের কি বলে 10-12টা ওয়ার্ডের জন্য বেশি না হয়, ইন্টারভিনিং এর কথা বলছে, রিলেশনশিপ থাকা লাগবে টাইটেলের, তারপরে স্কোপ যেন, কনটেক্সট যেন থাকে, সেই জিনিসগুলো আপনার থাকবে। হ্যাঁ, তো এই তো বিষয়গুলা আরো আছে বলার, জি, ধন্যবাদ স্যার। আমরা আজকের থার্সডে রিসার্চ নাইট এপিসোড 0.5 এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে আপনার কাছে শেষ জানতে চাই স্যার, যে নতুন যারা গবেষক আছে এই দেশে এবং বাংলাদেশের প্রেক্ষিতে নতুন রিসার্চাররা যে প্রবলেমগুলা ফেস করতেছে এবং নতুন রিসার্চারদেরকে আগ্রহী করতে আপনার দিক নির্দেশনা কি হবে? হ্যাঁ, আবার একটু বলেন প্লিজ। জি স্যার, বলতেছিলাম যে আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, তো কোয়েশ্চেনটা বলেন। রিসার্চারদের জন্য আপনার দিক নির্দেশনা কি হবে নতুন স্টুডেন্টদের জন্য? জি জি, নতুন গবেষকদের নতুন স্টুডেন্ট, হ্যাঁ, নতুন স্টুডেন্টদের জন্য আমার দিক নির্দেশনাগুলো একটু অন্যরকম। আমার দিক নির্দেশনাগুলো অন্যরকম বলতে সেটা হচ্ছে, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মেক এ সাউন্ড কমান্ড ওভার দ্য টেকনোলজি অ্যান্ড লজিস্টিক সাপোর্টস। আই মিন, আমি যদি এক ওয়ার্ডে বলি, টেক সেভি। টেক সেভি ডাজ নট নেসেসারিলি মিন ইনস্টাগ্রামে 5 লাখ না 10 লাখ 1 কোটি ইউটিউবে সাবস্ক্রাইবার থাকা। এইটা টেক সেভি মিনস হচ্ছে আপনি যেমন জাভা পারেন কিনা, আপনি ইসের কি বলে ওয়ার্ডপ্রেস পারেন কিনা, আপনি এনএলপি তে কমান্ড আছে কিনা, আপনার পাইথন। দেখেন আমি কিন্তু এত যা বলতেছি সিএসসি বলতেছি, ডিপ লার্নিং এ কমান্ড আছে কিনা, আবার মনে করেন আপনার কি বলে অ্যানালাইসিস পারেন কিনা। এখন এগুলো যদি না পারেন তাহলে শিখতে হবে। বিশ্বাস করেন এগুলো ভেরি সিম্পল, মানে আপনি যদি একটু সময় দেন, ইউটিউবে যদি দেখেন, মানে কোটি 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 আছে, মানে ভিডিও আছে, আপনি সেই জায়গা থেকে ইয়ে করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা বিষয় আছে যে এই টেক সেভির একটা আছে যে দেখেন, আপনি যত রিসোর্সফুল হবেন না, যত ইনফরমেশন থাকবে আপনার কাছে, তত রিসোর্সফুল আপনি আপনি থাকবেন এবং তত লিডিং ক্যাপাবিলিটি থাকবে আপনার। তাহলে আপনার করা লাগবে কি, আপনার প্রচুর পড়তে হবে ইনফরমেশন পাইতে গেলে। এই পড়াটা কেমন, যেমন মনে করেন বাংলাদেশে কোভিড এর সময়ও আমি সর্বপ্রথম আমার পেপার বাংলাদেশে পাবলিশ, কোভিড এর পেপার, আবার চ্যাট জিপিটিও বাংলাদেশের সর্বপ্রথম আমার পাবলিশ পেপার। তো যখন কিনা সর্বপ্রথম একটা কাজ আমি শুরু করছি, মানে এইটা ডিসেম্বরের 2023 সালের ডিসেম্বরে, 16 ডিসেম্বরে আসলো, 14 ডিসেম্বরে। এরপরে থেকে চ্যাট জিপিটি আমি ব্যবহার করা শুরু করছি, বা চ্যাট জিপিটি মানে রিসার্চ করা শুরু করছি ওইটার ইস্যু নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে নতুন চ্যাট জিপিটি রিলেটেড যে মানে ওয়ার্ডস গুলা, লিঙ্কস গুলা, আপডেটস গুলা আমার মানে আসতেছে, আমার কাছে আসতেছে, এবং আমি প্রতি মুহূর্তে আপডেট থাকতেছি। বুঝতে পারছেন? যেমন মনে করেন বিশ্বকাপ যদি চলে, তাহলে বিশ্বকাপে ব্রাজিলের 3টা খেলা হলো, আর্জেন্টিনা 4টা খেলা হলো, যারা সাপোর্টার তারা কিন্তু মনে রাখবে যে 3টা ওর সাথে ওর এইগুলো জিতছে, এইটা করলে ওইটা হবে সামনে। ঠিক আপনার রিসার্চের ক্ষেত্রেও অল টাইম মাথার মধ্যে এই জিনিস থাকা লাগবে, আমি এইটা করবো, ওইটা করবো, এইটা করলে কেমনে হবে, এইটা করলেই হবে। এন্ড রিসার্চ মানুষকে সততা বানায়, আপনি সৎ হইতে হবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে সুপারভাইজার বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সাথে কোলাবোরেশন, এবং ইউনিভার্সিটিকে সর্বোপরি আসলে রিসার্চ এনভায়রনমেন্ট করে নেওয়া নিজেকে যদি হয়, তাহলে আলাদা একটা মজা আছে সব মিলে। এই তো আমার নতুন রিসার্চারদের প্রতি এই সাজেশন গুলাই থাকলো। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এবং পরিশেষে আমরা নতুন যারা রিসার্চার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন প্রভাতের সূর্য আলো পেলে শিশিরের ভেজা পাতা থেকে, তেমনি আমরা জানার নতুন দিগন্তে পৌঁছানোর পথে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অজস্র সম্ভাবনা। শিশির যেমন পৃথিবীকে সজীব রাখে, তেমনি আমাদের গবেষণা নতুন আলোর পথে আমাদের পথ প্রদর্শক। আমাদের আজকের থার্সডে রিসার্চ নাইট 0.1 এ গেস্ট হিসাবে 0.1 এপিসোড 0.5 এ গেস্ট হিসাবে ছিলেন এমডি সাইদুর রহমান পলাশ,
President Emi Wares, Associate Professor Business Administration, Director CTRP, Metropolitan University, Bangladesh, এবং আমি হোস্ট হিসাবে ছিলাম শহীদুর রহমান সাকিব, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আমরা আশা করছি আমাদের এই লাইভ সেশনের মাধ্যমে আপনারা প্রি রিসার্চ প্ল্যানিং এর একটা পূর্ণ দিক নির্দেশনা পেয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তারই আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।